অর্ধেক জায়গায় দখল করে নিছে ইউনিস একা। তার ইউনিস মেডিকেল, ইউনিস নার্সিং হোম, অমক সমক, যান আপনি যান। সবার আগে প্রথম আলো লিখে ফেললো কি, যে এই গ্রেনেড হামলা করছে কে? বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। যেমন এনসিপি আগে টুপি পরতো না, এখন টুপিও পরে, সবাই টুপি পরে। এবার নির্বাচনে 891 জন ঘোষিত কোটিপতি নির্বাচন করছেন। জামাত কি চাঁদাবাজির পক্ষে? দেশবাসী বিশ্বাস করবে? জামাত কি দুর্নীতির পক্ষে? দেশবাসী বিশ্বাস করবে? অর্ধেক প্রতিষ্ঠান জামাতের পক্ষে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 1.5 বছরে 10,337 জন নতুন কোটিপতির জন্ম হয়েছে। সরকারি যদি প্রচার করে হা ভোট দিন, তাহলে আর না ভোট রাখার দরকারটা কি ছিল? আজকে সবচেয়ে বেকায়দায় পড়ছে প্রথম আলো। তার এই কাজ করতে যে কত কষ্ট হচ্ছে, যে উনি রিভার্স হয়ে এখন বিএনপির তারেক রহমান সাহেবের পক্ষে লিখতেছে। স্বাগত কালের সংলাপে। আজ আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন রাজিকুজ্জামান রতন এবং তিনি বাসদের সহ সাধারণ সম্পাদক। এরপরই রয়েছেন এম এ আজিজ, সাংবাদিক এবং কলামিস্ট। তারপরে রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কালের সংলাপে। অনুষ্ঠানের শুরুতেই আমি আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যেহেতু এটি ফেব্রুয়ারি মাস। তারপরেই বলতে চাই যে বাঙালি জাতি হিসেবে আমরা বহু ইতিহাসে সমৃদ্ধ এবং আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে এই ইতিহাস নিয়ে আমরা গর্ববোধ করি, কিন্তু এই ইতিহাসকেই আবার বিভিন্ন সময় সরকার পরিবর্তন হলে এই ইতিহাস কাটছাঁট হয় বা এই ইতিহাসের পরিবর্তন হয় আমরা দেখতে পাই। যেমন এবার পাঠ্য বইয়েও কিন্তু আমরা ইতিহাসের অনেক কাটছাঁট দেখতে পেয়েছি এবার যে পাঠ্য বই এসেছে। আমার প্রথম প্রশ্ন নিয়ে আমি আবু হেনা রাজ্জাকির কাছেই যেতে চাই। যেমন আমরা এতদিন শুনেছি যে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বলেছিলেন উই রিভল্ট, কিন্তু এখন বলা হচ্ছে এই শব্দ দুটি কর্নেল ওলি উচ্চারণ করেছিলেন। কর্নেল ওলি যদি সত্যি এই উই রিভল্টের প্রবক্তা হয়ে থাকেন, তাহলে এত বছর ধরে তিনি এর প্রতিবাদ কেন করেননি? এই যে আমরা বারবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিয়েছি, উনি কেন প্রতিবাদ করেননি বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার দুইজন সহালোচক এবং কালের কণ্ঠের দর্শক শ্রোতা। উই রিভোল্ট কথাটার মানে কি? উই রিভোল্ট কথার মানে কি? আমি স্বাধীনতার ঘোষক, আমার জীবনে প্রথম শুনলাম। যদি আপনার আর্মির রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে জানা থাকে, যখনই আপনি সিনিয়র কমান্ড করবে তখন যদি আপনি সেটা ক্যারি আউট না করেন, এটার অর্থ হলো আই রিভোল্ট। তারপরে যদি সে মনে করেন আরও সিরিয়াস হয়, তারপরে তাকে বলে, তখন বলবে আই রিভোল্ট। এটার মানে হচ্ছে এই যে আমি এটা মেনে নিলাম না। এটার মানে হচ্ছে যে উনি ওই সময় যে আমাদের পরিস্থিতিটা ছিল, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যেটা বলা হচ্ছে অন বিহাফ অফ বঙ্গবন্ধু, এই ধরনের, এটা নিয়ে অনেক বিতর্ক, ওই আলাপ আমি যাচ্ছি না, কিন্তু যেহেতু তার কথাটা আসছে, উনি জিয়াউর রহমান সাহেবের সাথে তাল মিলিয়ে রিভোল্ট করছেন। তৎকালীন যারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদের, আমি যতটুকু জানি চিটাগাং অস্ত্রের আসছিল, সেটাকে আনলোড করতে বলা হয়েছে এবং সে বলছে আমি আই রিভোল্ট। এটা স্বাধীনতার ঘোষক ন, এটা একটা ন্যারেটিভ দিছে, একটা ন্যারেটিভ তৈরি করছে। আমি তার নাম বললাম না, সে একটা ন্যারেটিভ তৈরি করছে যে এতদিন পরে শুনলাম যে উনি নাকি স্বাধীনতার ঘোষক বলতেছে। ইতিহাস বিকৃতি করতে চাওয়া হচ্ছে। বিকৃতি না তো, আপনি এটা ইচ্ছা করে করলেন। আইদার আপনি ডিকশনারি খোলেন না, আই রিভোল্ট কথার মানে কি আমি স্বাধীনতার ঘোষক, আপনি খুঁজেন না রে ভাই। আপনি পত্রিকার ন্যারেটিভ নিয়ে কে বলছে, এটা তো একটা সহজ ডিকশনারি মিনিং আছে। আই রিভোল্ট মানে কি? আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আপনাকে একটা অর্ডার দিল, তুমি অ্যাঙ্কারিং করো, আপনি অ্যাঙ্কারিং করেন, আপনি করতেছেন না, এটাই হলো আই রিভোল্ট। ভেরি সিম্পল। কয়দিন পরে আবার ওই যে এদের সাথে আরও ব্যঙ্গ করে আনাচ্ছে, কয়দিন পরে তো বলবে স্বাধীনতার যুদ্ধ শুরু করছে জামাত, স্বাধীনতার যুদ্ধ করবে। তা এই এমনটা কি হতে পারে? আপনি কি আশঙ্কা করছেন? না না, আমি না, এটা স্যাটায়ার করে বলবে, অলরেডি পত্রিকায় আসছে, যে এরপরে হয়তো এইটা আমরা শুনবো। সুতরাং এইটা হলো কি, শুনেন আপনারা যদি দেখবেন, আপনি যখন রিভার্স হয়ে যান, যেমন বর্তমানে যে মিডিয়া, আমরা তো মিডিয়া সূত্রে পাই কথাগুলো, যারা বলছে তারা তো আমার কাছে বলে নাই, আপনার কাছেও বলে নাই। আপনি জানেন বাংলাদেশে যে মিডিয়াগুলো কাজ করে, সেই মিডিয়ার তো একটা মিশন থাকে, প্রত্যেকটা মিডিয়া এক একটা পারপাস সার্ভ করে এক একজনের। এটা আমি কিন্তু কোনো দোষের ধরছি না, একটা পলিসি থাকে। কিন্তু এর ভিতরে আপনি দেখবেন যে কিছুদিন আগে আপনার পত্রিকাদের সম্পাদকদের একটা আলোচনা সভা হয়েছিল, সেখানে শফিক রেহমান গেছিলেন।
শফিক রেহমান বলছেন দুটো পত্রিকার সম্পাদককে টার্গেট করে একেবারে তাদের নাম মেনশন করে বলছেন আপনারা তো দালালি করেন। একসময় আপনারা আওয়ামী লীগের নিয়ে সবসময় লেখালেখি করতেন, দীর্ঘ 16 বছর এই বিএনপি সম্পর্কে কিছু লেখেন নাই, এখন আপনারা সব বিএনপির দালালি করতেছেন, এটা সে ইয়েতে বলছে। এখন এটার মানে হচ্ছে যে আপনি যেমন কতগুলো পত্রিকা আছে বাংলাদেশে যেটা জামাত ঘরানার, যদি আপনি ধরেন নয়া দিগন্ত, যদি আপনি ধরেন সংগ্রাম, আবার বিএনপির একটা পত্রিকা আছে দিনকাল, আপনি দেখবেন দিনকাল কিন্তু তাকে এস্টাবলিশ করতে পারেনি বিএনপিকে। আবার দিগন্ত, নয়া দিগন্ত ধরেন, সংগ্রাম ধরেন, তারাও যে অনেক পারছে তা নয়, কিন্তু তারা একাগ্র চিত্তে তারা জামাতের পক্ষপাতিত্ব করে যাচ্ছে, ওখান থেকে তাদের কোনো চেঞ্জ নাই। বাট আপনি যদি প্রথম আলোর দিকে আসেন, কি করতো? পাক্কা আওয়ামী লীগ ছিলেন। এই যে এখানে আজকে যে বিএনপি তারেক রহমান সাহেবের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, উনি হয়তো প্রধানমন্ত্রী হবেন আমরা সবাই ভাবতেছি, সেই তারেক রহমান এবং খালেদা জিয়া সম্পর্কে 2004-এ যখন গ্রেনেড হামলাটা হয়, সবার আগে প্রথম আলো লিখে ফেললো কি, যে এই গ্রেনেড হামলা করছে কে? বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। কোনো রিপোর্ট হয় নাই, পুলিশ রিপোর্ট হয় নাই, কিছুই হয় নাই, উনি লিখে দিলেন। 17-16টা বছর একেবারে অ্যাবসোলুটলি আওয়ামী লীগের পক্ষে এনটি বিএনপি হিসেবে ছিল। আজকে সবচেয়ে বেকায়দায় পড়ছে প্রথম আলো। তার এই কাজ করতে যে কত কষ্ট হচ্ছে, যে উনি রিভার্স হয়ে এখন বিএনপির তারেক রহমান সাহেবের পক্ষে লিখতেছে। এটা আপনি বোঝেন যে কত কষ্ট হইতেছে তার। এবং এই বর্তমান মিডিয়া জগতে সবচেয়ে কষ্টে আছে প্রথম আলো। শুধু কি মিডিয়ায় এমন করছে বলে আপনার মনে হয়? সমাজের আমি তো সুশীলরা কি এমন করছেন না? ক্যাটাগরিক্যালি একটা পত্রিকা দেখাইলাম আপনাকে, তো এটার মানে হচ্ছে এইভাবেই লিখে আপনি রিভার্স হয়ে গেলেন। আমি আবারও বলছি, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আই রিভোল্ট মানে আমি আপনার এটা ক্যারি আউট করবো না, অর্থাৎ আপনি ধরতে পারেন আমি বিদ্রোহ করছি, আপনারটা মানি না, কিন্তু এটার মানে এই না আমি স্বাধীনতার ঘোষক। জি, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি কি শুধু যে পরিবর্তন দেখতে পেয়েছেন বা যে রিভার্সের কথা আপনি বলছেন, সেটা কি শুধু আপনি মিডিয়ার মধ্যেই দেখতে পাচ্ছেন? আমি পার্টিকুলার দুটো পত্রিকা বলছি, প্রথম আলো। জি, আপনি শুধু বলেছেন, হ্যাঁ, এটি শুধু কি আপনি যেই মিডিয়া হাউসের কথা বললেন, শুধুমাত্র কি এটা মিডিয়াতেই হয়েছে, অন্য কোথাও হয়নি, সুশীল সমাজে হয়নি? হ্যাঁ হয়েছে। যেই ব্যবসায়ীরা বলছিল এই পতনের আগে গিয়া যে আপনার সাথে আমরা আছি, দরকার হলে 3 মাস ব্যবসা না করে থাকবো, সেই লোকগুলো এখন পরবর্তীকালে তারেক রহমান সাহেবের সাথে দেখা করছেন, এই জামাতের আমিরের সাথে দেখা করছেন, ইভেন প্রফেসর ইউনূস সাহেবের সাথে দেখা করছেন। আসলে কি জানেন, এই দেশ গড়ার কাজে আমরা কেউ নেই। আমরা হইলাম কিভাবে, মানে কাকে ল্যাং বেড়ে কোথায় আসবো, ক্ষমতার রাজনীতি, ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। এখন ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়াতে আমরা অতীতে 2 দল ক্ষমতায় গেছে, এখন সম্প্রতি আমরা দেখতেছি জামাত একেবারে হয়তো কি বলে এটাকে, মরিয়া বলবো না ঠিক, বাট স্বপ্ন দেখতেছে সেও ক্ষমতায় যাবে। জি, ধন্যবাদ আপনাকে। এবার আমি জনাব এম এ আজিজের কাছে যেতে চাই। জামায়াত তাদের ইশতেহার প্রকাশ করেছে এবং সেখানে তারা বলেছে মুক্তিযুদ্ধের আদর্শ, লক্ষ্য রাষ্ট্রীয় এবং জাতীয় জীবনে তারা বাস্তবায়ন করতে চায় এবং শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে চায়। আর রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন স্বাধীনতার 55 বছর পরেও বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের সরকার গঠন করতে না পারার কারণ হচ্ছে 1971-এ বিতর্কিত ভূমিকা। আপনার কি মনে হয় এই সব বিতর্ক পেছনে ফেলে তাদের যে ইশতেহার সেটি তারা বাস্তবায়ন করতে পারবে? ধন্যবাদ আপনাকে। জামাত একটি আন্তর্জাতিক সংগঠন। গতবার এই আন্তর্জাতিক সংগঠন কেন? হ্যাঁ, কারণ জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম ভারত, জামাত ইসলাম বাংলাদেশ, এখন নিবন্ধন পাওয়ার জন্যে জামাতের এই নিবন্ধনের সময় বাংলাদেশ জামাতে ইসলাম নামকরণ হয়েছে। সুতরাং তাদের যে পলিসি, অর্থাৎ ইশতেহার বলেন, রাজনীতি বলেন, এটা কিন্তু বিদেশের সাথে লিঙ্ক ডাইরেক্টলি আছে। এটা একটা এনজিও টাইপ সরকার সংগঠন। আপনি দেখবেন তাদের বহুত প্রতিষ্ঠান আছে, কিন্তু তারা তো বলছেন যে দেশের মানুষের জন্য তারা এই ইশতেহার প্রকাশ করেছেন। দেশের মানুষের জন্যই তো সবাই করে, সব দলই করে। আপনি বলছেন যে এখানে অনেক লিঙ্ক রয়েছে। হ্যাঁ, সব দলের সাথে। যেমন ধরেন এখন সারা জাতি জানে তারা এখন ইসলামিক শাসন কোথায় আছে বলেন? সৌদি আরব আছে, মিডিল ইস্টে কয়েকটা দেশ আছে, আফগানিস্তানে আছে। আফগানিস্তান জামাত এমন একটা দেশ, আফগানিস্তানে নতুন আইন তৈরি হয়েছে, সেখানে দাসপ্রথা চালু হয়েছে, সেখানে ইমানদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, মধ্যম শ্রেণী উন্নত শ্রেণী তাদেরকে অল্প আচরণ এবং দাস রাখার সিস্টেম, এবং নারীদেরকে মেয়েদেরকে 5 শ্রেণীর উপরে পড়তে দেওয়া হবে না। এটাই সম্প্রীতি, সব পত্রিকায় ছাপা হয়েছে। আমি পত্রিকার থেকে নিয়েছি। তো এখন নারীদেরকে
হ্যাঁ, 5 আফগানিস্তানে বর্ণ ও দাস প্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায় মুক্তি। 29 তারিখ ইত্তেফাক বার করেন কাদের এটা? আফগানিস্তান? আফগানিস্তানে। ও, দেশ আফগানিস্তান এখন। আমাদের দেশ থেকে আফগানিস্তানের স্লোগান হয়েছে তো, আমরা হবো তালেবান, স্লোগান হয়েছে না? এর স্লোগান তো তো জামাত বলি। গেলে তো জামাতের থেকেই তো স্লোগান হয়েছে। তো জামাত তো আফগানিস্তানে, তারা তো বলছে যে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এখন প্রচলিত আইন তবে ধাপে ধাপে করবে। সম্প্রতি কিন্তু তালেবান নেতা বাংলাদেশও সফর করেছেন, হ্যাঁ, আমি যদি একটু হ্যাঁ, জানি। নিষেধ। হ্যাঁ, নিষেধ না, নিষেধ না বলেই তো তিনি সফর আরে ইসলামিক নেতারা আফগানিস্তান, বলেই তো তিনি সফর করতে পেরেছেন। আমার অনেক বন্ধু আছে রিক্সা চালায়, এক বন্ধু আছে রিক্সা চালায়, জি আবার আরেক বন্ধু আছে সে খুব ভালো মানুষ না, কিন্তু আমি তো মিশি তার সাথে। জি কিন্তু আমি তো টকশো সমস্যা করতেছি। নাই। জি, সমস্যা নাই তো? ধন্যবাদ। সমস্যা আমি নাই, জনাব এম এ আজিজের কাছে সমস্যা ফিরতে নাই। চাই কিন্তু আবারও। যখন রাজনীতি, হ্যাঁ, সেইটা তখন বলেন, সেই। রাজনৈতিক দল ক্ষমতায় যাবে, রাজনৈতিক দল দেশ চালাবে, সুতরাং তাদের ইশতেহার হোক, ব্যক্তিগত আচরণ হোক, সমালোচনা করার অধিকার আমাদের আছে। অবশ্যই। সেই মর্মে আমি বলবো, আমরা জামাত যদি ক্ষমতায় আসে বা জিতে, তারা ধীরে ধীরে ফেজ বাই ফেজ শরিয়া আইন বাস্তবায়ন করবে এবং তাদের একমাত্র আগে গোড়াই আফগান, আমরা হব তালেবান স্লোগান দেওয়া আছে, সুতরাং তারা আফগানিস্তানের দিকেই ধাবিত হবে। এবং আফগানিস্তান এমন একটা জায়গা, 12টা বছর আমেরিকান ওখানে চেষ্টা করেছে, কিন্তু আমেরিকা শেষ পর্যন্ত ওখান থেকে উড্র করে চলে আসছে। সুতরাং এই জাতি অন্ধকার যুগে প্রবেশ করবে কিনা এটা ভাবতে হবে নতুন করে। এই জন্যই এখন পরিস্থিতি কিন্তু পুরো পাল্টে যাচ্ছে এবং সারা জাতি কিন্তু জামাতের এগেইনস্টে ঐক্যবদ্ধ হচ্ছে। আমি এই জন্য বলছি, আর বেফাস কথা, খুব বডি ল্যাঙ্গুয়েজ সাংঘাতিক। তারা তো বলছে, যেমন জামাতের নায়েবে আমিরকে প্রশ্ন করা হয়েছে যে আপনাদের অনেক নেতা তো দেখা যাচ্ছে যে আপনার যারা ইয়েতে কী কয় পরকীয়া করছে, তখন বলছে ধর্ষণের সাথে পরকীয়া ভালো, বলছে না। এখন আপনি ধরেন মুসলিম আইনে আছে 4টে বিয়ে করা যায়, বিয়ে করেন, কচিকাচার আসর বসায় দেন, সারা বাংলাদেশে 18 কোটি আছে, বাসায় দেন। এখন চিন্তা করেন, একটি দেশ বিজ্ঞানের যুগে একটি দেশ দাস প্রথা চালু করছে আফগানিস্তান নতুন আইনে, অর্থাৎ যারা উচ্চবিত্ত আলেম তারা দাস নিয়ে রাস্তায় চলতে পারবে, দাস নিয়ে, এবং মেয়েদেরকে 5-এর বেশি পড়তে দিবে না। তারা হলো বাসার রানী, তারা বাচ্চা পয়দা করবে আর সংসারের রানী হিসেবে থাকবে। এই ধরনের অন্ধকার যুগে তো আমরা, আমাদের দেশে তো 51% নারী, ভোটারও 51%, মেজরিটি নারী। এখন যদি বলেন অনুপাত হারে, ছেলেদের চাইতে মেয়েরা বেশি কাজ করে। অনেক প্রতিষ্ঠান, গার্মেন্টস সবচাইতে এক্সপোর্ট, আমাদের আর্নিং বেশি, সেখানে গার্মেন্টস। হ্যাঁ, প্রবাসেও নারীরা যাচ্ছে, কোথায় নারী নাই? হ্যাঁ, নারী আছেন এবং হ্যাঁ, বাকি আমি যাই হোক, পুরুষ। যেটা আমি বলতে চাচ্ছি, যেটা আমি আমি বলি, আমার প্রশ্নের উত্তরটি আসলে চাচ্ছিলাম যে আসলেই কি যে কারণে জামায়াতের এত বিতর্ক বলা হয়, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে 1971-এর তাদের ভূমিকা নিয়ে হ্যাঁ, আমি বিতর্ক, বলছি। তারা কি সেই জায়গাটা স্ট্যাবলিশ করতে পারবেন কিনা? তারা যে মুক্তিযুদ্ধের কথা বলছেন, যে আদর্শ এবং লক্ষ্য রাষ্ট্রীয় এবং বাস্তব জীবনে স্ট্যাবলিশ করতে পারবেন, সেটি পারবেন কিনা? ইলেকশনের জন্য এটা হলো টপ। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, একবার জামাত অনুশোচনা প্রকাশ করেন নাই এবং বহুবার বহু বক্তৃতায় বলছে জামাত 71-এ যে জামাতে ইসলাম ছিল সেই সরকারকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে আইয়ুব খানের আর্মিকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়ে এদেশের নারীদেরকে তুলে দিছে, তাদের হাতে নারী ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, কত বিধ্বংসী কারবার, সব অংশীদার জামাত, একবারও ক্ষমা চায় নাই। এই এখনকার সময়ও আসে, এই সরকারের সময় ইনএভিটেবল, যদি আমরা কারো মনে 71-এ দিয়ে থাকি, মনে কারো তাহলে আমরা ক্ষমা চাই তাদের কাছে। তো এটা তো কোনো ক্ষমা চাওয়ার না। আর গণহত্যার ক্ষমা হয় কি করে? গণহত্যা ইসলাম ধর্মে কোনো না, যে ক্ষমা বলতে চাইছেন যেই গণহত্যা করুক, যেই সরকারি গণহত্যা করুক বা যে গণহত্যায় অংশগ্রহণ করুক, তার কোনো ক্ষমা নেই? অবশ্যই না। গণহত্যার ইসলামেও তো যে তাকে হত্যা করবে, এখন আমার সন্তানকে হত্যা করলে আপনি সে মাপ চাইলেই হত্যা হবে, মাপ হয়ে যাবে। গণহত্যাকারীর কোনো বিচার নাই। হ্যাঁ, তাহলে তো হিটলার, মুসলিনি, এখনও নাৎসিদের বিচার হচ্ছে তো। সুতরাং গণহত্যাকারীর বিচার হতে হবে। বিচার করে নাই যারা, তারা আমি মনে করি তারা দোষ করেছে, এই বোঝা চাপিয়ে রাখছে, এখন এই দেশটাকে অন্ধকারে নিয়ে যেতে চায়। তাহলে এই যে আপনি যেমনটি বলছেন যে জামায়াত অনুশোচনা প্রকাশ করেনি বা তারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, কিন্তু তারা ক্ষমা চায়নি, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি, কিন্তু তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করছে, তাহলে তারা গণহত্যায় অংশ নিয়ে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? আমি আপনার কাছে জানতে চাই। না, এটা তো যুক্তি আছে,
যুক্তি তো আছেই। কারণ জামাতকে গণহত্যাকারী দল ৭১-এ আপনি তাকে নির্বাচনে অংশগ্রহণ করতেছেন, সেই সরকার আওয়ামী লীগকে বলতেছে তারা এই মাত্র ফ্যাসিস্ট, তারা গণহত্যা করছে, তাদের বিচার করতেছে। এদের বিচার করে না কেন? বিচার করে তারা তো, আমার বক্তব্য হলো গণহত্যাকারীর কোনো মাপ হতে পারে না। মাপ অনেকেই বলে যে ওনারা মাপ চাইল না, মাপ চাইলে কেমন মুক্তি হবে? যার মেয়েকে ধর্ষণ করছে, যার বউকে টেনে নিয়ে ধর্ষণ করছে, যার বাপরে হত্যা করছে, সে মাপ দিচ্ছে? সে মাপ দিছে? তো যে বিধ্বংসী আইয়ুব খানের সরকারকে তারা তাদের রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিয়ে হেল্প করেছে, এবং ওই প্রাদেশিক সরকারের মন্ত্রী ছিল, জামাতে ইসলামের মন্ত্রী ছিল, তারা সিদ্ধান্ত নিয়েছে। এই গণহত্যা আইয়ুব খানের ৭১-এ যে গণহত্যা হয়েছে সেটার অংশীদার আইয়ুব খানের সাথে সাথে পাকিস্তানের শাসকের সাথে সাথে জামাতে ইসলামও। সুতরাং এটার কোনো, আমি মনে করি এটার কোনো মাপ নাই, এটার বিচার হতে হবে। আমি আমার উত্তর পেয়েছি, আপনাকে ধন্যবাদ। আরেকটা পয়েন্ট বলে, এই যে অলি আহমেদের কথা দেখেন, ওনার কখন কি কয় বলা মুশকিল। আমার কাছে 4টে ভিডিও আছে, 4 রকম কথা আছে। তিনি বলছেন যে আমি একটা জায়গায় বলছে যে আমি আগে রিভোল্টের কথা বলছিলাম, হ্যাঁ এটা ঠিক। আবার উনি আবার বলছে আরেক জায়গায় বলতেছে ইন্টারভিউতে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আমার সিনিয়র ছিলেন, হ্যাঁ, সুতরাং আমি তার সাথে গিয়েই রিভোল্ট করছি, হ্যাঁ, এবং তিনি, আমি সাথে ছিলাম, উপস্থিত ছিলাম, তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, হ্যাঁ, তিনি বলেছেন, হ্যাঁ। আবার ইন্টারভিউ ছাপা হয়েছে, এই যে আপনাদের এই যে হাউজের আপনার নিউজ 24-এও একটা ইন্টারভিউ ছাপা আছে, সেটাও আছে। সেখানে সে পরিষ্কার বলেছে যে ওই সময়ে বলছে যে প্রেসিডেন্ট জিয়া এবং সে অস্থায়ী রাষ্ট্রপতিও তিনি ঘোষণা করেছিলেন। তাহলে তিনি এগুলো তো তিনি আগে থেকেই জানতেন, তাহলে তিনি আগে কেন কথা বলেননি, এখন এ ধরনের কথা বলছেন, সেটি কেন মনে হচ্ছে? এটা হলো যে অনেক কথা আলোচনায় আসে না, আর আলোচনা আসে মেজর আখতারুজ্জামান আর উনি জয়েন করছে, আর ইব্রাহিম সাহেব আগে। ইব্রাহিম সাহেব তো ওপেন খোলামালা বলে দিছে, তাকে 10 কোটি টাকা শেখ হাসিনা দিছে, ইলেকশনে চলে গেছে তো, এটা ওপেন বলছিল তো সে। তারপরে এই যে মেজর আখতারুজ্জামান 5 বার তার পাগলামি করার জন্য 5 বার এক্সপার্ট হয়েছে, 5 বার নমিনেশন দিয়েছে, এবার নমিনেশন দেয় নাই, সে জামাতে গেছে এমপি হওয়ার জন্য। অলি আহমেদ তার ছেলেকে এবার এমপি বানাবে, ওই সিটে যদি ছেলেকে নমিনেশন দিতে হয় জামাতের ভোট ওখানে বেশি, বিএনপি তো দিচ্ছে না, তো সুতরাং সে জামাতে জয়েন করছে। এটা হলো মূল ইতিহাস। এখন যাওয়ার পরে এখন জামাতের সুরে কথা বলতেছে, যেমন এনসিপি আগে টুপি পরতো না, এখন টুপিও পরে, সবাই টুপি পরে এখন, কারণ আমাদের দেশের কালচার টুপি পরে। জামাতের ভিতরে ঢুকছে মানে জামাতের ভাষায় কথা বলতে হবে, এটা পরিষ্কার, কারণ এটা একটা রেজিমেন্টেড শক্তি। আপনি এটা বলতে চাচ্ছেন যে কারোর সাথে জোট করলে বা কোনো দলে ঢুকলে সেই সুরেই কথা বলতে হবে, নিজের আদর্শ প্রতিষ্ঠিত করা যাবে না। মোটামুটি তাই, আমাদের দেশের রাজনীতি যা মোটামুটি তাই, তবে জামাতের ক্ষেত্রে এক সুতা হেরফের হওয়া যাবে না, এক সুতা না। জি, আপনাকে ধন্যবাদ। আবারও আপনার কাছে ফিরবো। এবার আমি রাজিকুজ্জামান রতনের কাছে যেতে চাই। যেহেতু জামায়াতের ইশতেহার প্রকাশ হয়েছে, আমি এই ইশতেহারকেই গুরুত্ব দিতে চাই আজকের আলোচনায়। আমির সাহেব তিনি বলেছেন যে নারীরা ক্ষমতায় এলে বেসরকারি চাকরি যারা যেই সব নারীরা করেন তাদের কর্মঘণ্টা 5 ঘন্টা করা হবে, এবং এই 5 ঘন্টার যেই বেতন বা স্যালারি আসে সেটি ওই প্রতিষ্ঠান দেবে, বাকি যে 3 ঘন্টা সেই অর্থ দেবে সরকার। জানতে চাই এই যে 3 ঘন্টা কাজ বা যেই নারীরা করবেন বা বেসরকারি চাকরিজীবী যেসব নারীরা রয়েছেন তার যে বেতন 37.5%, এই বেতন কি আসলে এই মুহূর্তে সরকারের পক্ষে পরিশোধ করা সম্ভব হবে কিনা? কারণ এখন তো দেশ নানান জায়গায় ঋণের জর্জরিত, এরপরে তারা যদি ক্ষমতায় আসে সেই ঋণ শোধ করা কি আগে শ্রেয় হবে, নাকি 37.5% বেতন পরিশোধ করা আগে ঠিক হবে বলে আপনার মনে হয়? প্রশ্নটা অর্থনৈতিক এবং দায়িত্বটা সামাজিক। জি, পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন যখন প্রতিষ্ঠিত হলো 1917 সালে, তার 2 বছর পরে তৈরি হলো আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আইএলও কনভেনশনে তখন নারীদের মাতৃত্বকে একটা অধিকার হিসেবে চিহ্নিত করা হলো। আর সোভিয়েত ইউনিয়ন তারা মাতৃত্বকালীন দায়িত্বটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে নিয়ে আসলেন। তো সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে নিয়ে এসে তারা বললেন যে মাতৃত্বটা কোনো একজন নারী ব্যক্তিগতভাবে মা হন, কিন্তু দায়িত্বটা নিতে হবে গোটা সোসাইটিকে। সেখান থেকে কথা শুনতে তার মাতৃত্বকালীন সময়ে ছুটি পাবেন কি?
যে দাবি নিয়ে এখনও আমরা আন্দোলন করছি, আমরা মাতৃত্বকালীন ছুটি 6 মাস সবার জন্য বাস্তবায়ন করার দাবি করছি। সেই কথাটা কিন্তু এড়িয়ে গেছেন মাতৃত্বকালীন ছুটির কথাটা। এখন আমাদের আইনে আছে সরকারি কর্মচারীরা মাতৃত্বকালীন ছুটি 6 মাস পাবেন, কিন্তু বেসরকারিরা পাবেন, গার্মেন্টসের ওরা 4 মাস, ইনফর্মাল সেক্টরে মাতৃত্বকালীন কোনো ছুটি নাই। আমাদের যদি বলি যে প্রথম দরকার ছিল নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটিটা 6 মাস করা, তার সঙ্গে মাতৃত্বকালীন যেহেতু এখন ইউনিট ফ্যামিলি, একটা হলো যদি বলি যে প্যারেন্টাল লিভ, সেই সময় বাবারও 1 মাসের একটা ছুটি, এটা আমাদের একটা ডিমান্ডের, আমাদের শ্রমিক সংগঠনগুলোর ডিমান্ডের মধ্যে আছে। সেই কথাটা তারা ডিল করেননি। তারা বলেছেন যে 5 ঘন্টা কাজ করবেন আর করবেন, বাকিটা সরকার দিয়ে দেবে। জামাতের যে যতটুকু আমি পড়লাম সেটা হলো পুরো ইস্তেহারটা হচ্ছে একটা পুঁজিবাদী ইস্তেহার। তার সঙ্গে তিনি একটু সমাজতন্ত্র ঘেঁষা কল্যাণকামী অর্থনীতিকে কিছু ব্লেন্ডিং করেছেন। কিন্তু সমাজতন্ত্রের কথা তো তারা মুখ দিয়ে বলবেন না, ভোটের জন্য আবার এটা দরকার আছে, সে কারণে তারা একটু মিশিয়ে নিয়েছেন এখানে। যদি এরকম হয়, যেখানে তিনি বলেছেন যে নারীদের একবার বললেন তিনি মাথার তাজ করে রাখবেন, তা মাথার তাজ করে থাকার একটা অসুবিধা কি, যিনি মাথায় তাজ রাখেন তিনি মাঝে মাঝে খুলেও ফেলেন অথবা তাজ পাল্টাতেও পারেন। কখনো কখনো বলছেন যে রানী করে রাখবেন, তাহলে রানী করে রাখতে গেলে তো কাউকে একজন রাজা হতে হবে, এবং রাজা ইচ্ছা মতো রানীর সংখ্যা বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। এই যে নানা কথা বলে কখন কোন কথাটা বলে যে তিনি ভোটারদের মনোযোগটা আকর্ষণ করবেন অথবা নারীদের মনটা জয় করবেন, সেই চেষ্টাটা করেছেন। তারপর একটা রাজনৈতিক দল হিসেবে তাদের তো একটা ইস্তেহার দিতে হয়, সেই ইস্তেহারে তারা নারীর কর্মঘণ্টা, নিরাপত্তা, শ্রম এবং কর্মসংস্থান এই প্রসঙ্গে যে কথাগুলো বলেছেন তার মধ্যে এই মাতৃত্বকালীন বিষয়টা বলেছেন। আমরা যেটা বলতে চাই, তার আগে কিন্তু বলেছেন কি শারীরিকভাবেই নারীরা নাকি উপযুক্ত নয়, তাহলে তার আগের কথাটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তা যদি উপযুক্ত না হয়, কারণ নারীদেরকে সন্তান লালন পালন করতে হয়, নারীদেরকে বাচ্চা জন্ম দিতে হয়, এইটা জেনেই তো ডেমোক্রেটিক সোসাইটিতে যদি বলি যে নারীদের ব্যাপারটা কীভাবে দেখা হবে, নারী শ্রমটাকে কীভাবে মূল্যায়িত করা হবে। নারী শ্রম 2 ধরনের আছে, একটা কারখানায় শ্রম দিচ্ছেন, আর হলো পুনরুৎপাদনের শ্রম, মানে পৃথিবীতে শ্রমশক্তি আনার জন্য তিনি যে একটা শ্রম দিচ্ছেন, সেটার রেসপন্সিবিলিটি সোসাইটি। কিন্তু বাড়িতেও সময় দিচ্ছেন। হ্যাঁ, ওটা ধরেন আমি বলছি যে সমাজের জন্য যে নতুন শ্রমশক্তি আসছে একটা মায়ের মধ্য দিয়ে, সেটার জন্য সোশ্যাল রেসপন্সিবিলিটিটাও তার থাকতে হবে। এই জন্য বলা হয়েছিল ডে কেয়ার সেন্টার থাকতে হবে, সিঙ্গেল মাদার যদি হয় তাদের জন্য ডরমিটরির ব্যবস্থা করতে হবে, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থাটা করতে হবে, এবং তাদেরকে এতখানি দক্ষ করে তুলতে হবে যাতে তারা আজকের আধুনিক যুগের কাজের উপযোগী হয়ে উঠতে পারেন। এখন আধুনিক যুগের কাজ তো সবার শারীরিক পরিশ্রমের কাজ না। বেগম রোকেয়া একসময় বলেছিলেন, যদি গায়ের জোরটাই শ্রেষ্ঠত্বের বিষয় হতো তাহলে হাতি হতো প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে গায়ের জোর তো না, এখন তো আসছে যুক্তির জোর, এখন আসছে বুদ্ধিমত্তার জোর, এখন আসছে নাগরিক অধিকারের প্রশ্ন। সেই জায়গাগুলো কিন্তু ডিল না করে একটা আমি বলবো যে এটা চেষ্টা করেছেন নারী ভোটারদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। কিন্তু আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এটা সবসময় বলেছি, একদিকে কর্মঘণ্টা, দ্বিতীয়ত হচ্ছে মাতৃত্বকালীন ছুটির সমতা বিধান, 3 নম্বর হচ্ছে ডে কেয়ার সেন্টার স্থাপন, চতুর্থ হচ্ছে ফুল টাইম স্কুলিং বাচ্চাদের জন্য, পঞ্চমত হচ্ছে সিঙ্গেল মাদার যদি হয় তার জন্য ডরমিটরির ব্যবস্থা করা। এগুলো হলো একটা প্যাকেজ হয় যে একটা নারী যেন কর্মক্ষেত্রে কখনোই বিড়ম্বনার মধ্যে না পড়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে এতগুলো যে প্ল্যানের কথা বললেন আপনি, সেগুলো কি আসলে ফুলফিল হওয়া বা পরিপূর্ণ হওয়া সম্ভব? একদম সম্ভব, কালকেই সম্ভব। কীরকম সম্ভব দেখুন, আমাদের দেখুন এখন আছে ল্যাকটেটিং মাদার্স একটা বেনিফিট আছে। আপনি জানেন যে একজন মা যদি একটু আর্থিকভাবে হন, প্রতি মাসে তাকে 800 টাকা সরকার থেকে দেওয়া হয় শুধুমাত্র বাচ্চাকে দুধ খাওয়ার জন্য, না নিজের যে পুষ্টিটা লাগবে সেটার জন্য। আমাদের এখানে নানা ধরনের প্যাকেজ বেনিফিট আছে, 95 ধরনের আমাদের এখানে বিষয় আছে সেফটি নেট প্রোগ্রাম। এই সেফটি নেট প্রোগ্রামগুলোকে যদি একটা সিঙ্গেল প্যাকেজে নিয়ে আসা যায়, তাহলে এখানে যদি আমি মিসইউজটাকে ঠেকাই আর তার সঙ্গে যদি সোশ্যাল রেসপন্সিবিলিটিটা বাড়াই, তাহলে এটা কিন্তু ম্যানেজ করাটা খুব কঠিন কোনো ব্যাপার না। 7,90,000 কোটি টাকার বাজেট এটা, ফলে এখানে এটা এত ফেলনার বিষয় নয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জনসংখ্যার 51% নারী, কিন্তু কর্মশক্তিতে আছে মাত্র 36% নারী। এর মধ্যে 2-1টা সেক্টর আছে যেখানে নারীদের সংখ্যাটা বেশি, যেটা গার্মেন্টস, একসময় 80 ছিল, এখন সেটা 56-তে নেমে এসেছে। তো ফলে যদি আমাদের কর্মক্ষম নারীদেরকেও কর্মক্ষেত্রে নিয়ে আসতে হয়, তাহলে 3টা জিনিস এখানে খুব লাগবে। একটা হলো তার কাজের সমকাজে সমমজুরির বিধানটা চালু করতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে
যেটা বলবো যে জাস্ট রেমুনারেশন মানে ন্যায্য পারিশ্রমিকের জায়গাটা আসতে হবে, তার সঙ্গে থাকতে হবে সোশ্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটির প্রশ্নটা থাকতে হবে। এগুলো আমাদের এখানে কোনো এমন কোনো অর্থনৈতিক চাপ তৈরি করবে না যেটা একটা রাষ্ট্রের পক্ষে মেনে চলাটা সম্ভব নয়। কথা রাষ্ট্রের নজরটা কোন দিকে থাকবে, রাষ্ট্র নারীকে কিভাবে দেখবে, সমাজ নারীকে কিভাবে দেখবে, সমাজ নারীকে কি সন্তান উৎপাদনের যন্ত্র হিসাবে দেখবে, নাকি সমাজ নারীকে এই সমাজের একজন নাগরিক হিসেবে দেখবে, নাগরিক হিসেবে তার যা যা প্রাপ্য সেই প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে সমাজ কি ভূমিকা পালন করবে। কেউ যদি বেশি দায়িত্ব পালন করে তাহলে তার জন্য কি বেশি ব্যবস্থা থাকবে, কি এটা কি তখন সুবিধা হবে নাকি তখন রাইট হবে। এই বিষয়গুলো কিন্তু একটা থিওরিটিক্যাল ডিবেট। যখন পলিটিক্যাল একটা ইস্তেহার তৈরি হয়, ইস্তেহারে কিন্তু সবসময় শুধু ইকোনমিক ডিমান্ডটা থাকে না, ইস্তেহারে থাকে তার দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি তিনি কতদিনে পূরণ করবেন, 5 বছরে, 10 বছরে, 15 বছরে। প্রথমে বলা হয় একটা নির্বাচন হলে তো মিনিমাম 5 বছর, আর তারপরে যদি রাজনৈতিক ইস্তেহার, তাহলে এটা তার রাজনৈতিক দলের একটা দায়িত্বের অংশ হিসেবে পড়ে। ফলে আমরা মনে করি যে শুধু নারীর বিষয়টা না, আর একটা বিষয় একটু খেয়াল করার মতো, শুরুতেই আলোচনাটা এসেছিল আমাদের রবীন্দ্রনাথের একটা লেখা আছে না, সেই সত্য যা রচিবে তুমি। রাম নারদকে বলা হচ্ছে তুমি কোনটা সত্য যেটা তুমি সত্য রচনা করবে। এখন আমরা যে একটু আগে আপনি যে রিভোল্ট আর ইয়ের কথা বললেন, আবার একটা ব্যাখ্যাও দেওয়া হলো রিভোল্ট মানে কি, উই এবং আই এর মধ্যে পার্থক্য কি জানতে চাই। এখন শফিকুর রহমান সাহেব বললেন বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রম। তিনিই প্রথম চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভোল্ট। এটা তার একদম ডকুমেন্টেড এবং এটা আমরা রেকর্ডেড, কানেও শুনলাম, টিভিতেও দেখলাম। ফলে এটা ডিসগাইজ করার কোনো জায়গা নেই। আর অলি আহমেদ নিজে বলেছিলেন জিয়াউর রহমান সাহেব সন্ধ্যার পরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলেন, আমি পাশে বসা ছিলাম, এখানে কোনো সাক্ষীর প্রয়োজন নেই। তাহলে এই যে দেখুন এখন কোনটা সত্য, তার মানে কি ইতিহাস আমার মতো করে আমি রচনা করব, যে ক্ষমতা থাকবে সেই ইতিহাস রচনা করবে। সবসময় বলা হতো যে ইতিহাস বিজয়ীরা রচনা করে। এখন ইতিহাস কি প্রয়োজন মাফিক রচনা হবে, সেটা কি তাহলে ইতিহাস বিকৃতি হবে না ইতিহাস নির্মাণ হবে। এখন আমরা দেখছি ইতিহাস বিকৃতি সহ নির্মাণ হচ্ছে। ফলে এই জায়গাতে 71কে 71 জায়গায় রেখে বর্তমান পরিস্থিতিকে 71কে 71-এর জায়গায় রাখলে 71-এর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। এই জন্য 71কে নানাভাবে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়। আমরা মনে করি এটার পিছনেও একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে তাদের। তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে আই উইয়ের ডিফারেন্স হবে কিনা, কে প্রথমে রিভোল্ট করলো, সেনাবাহিনীর একজন সদস্য রিভোল্ট করা মানে কি পুরো সেনাবাহিনী রিভোল্ট করা কিনা, অথবা কোনো একটা রেজিমেন্টকে সামনে নিয়ে আসা কিনা। কিংবা অলি আহমেদ এটাও বললেন, প্রথমে যখন ডিক্লেয়ার করলেন, জিয়াউর রহমান লিখলেন যে আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করি, তখন তিনি বললেন যে আপনি শুধু করলে এটা হবে না, এখানে বঙ্গবন্ধুর নামটা না দিলে আমরা কিন্তু রাজনৈতিক ইয়েটা পাবো না। তখন ঠিকই বলেছেন, তাহলে অন বিহাফ অফ বঙ্গবন্ধু এটাও তখন লেখা হয়েছিল। এগুলো তো ইতিহাসের পার্ট। এখন এই ইতিহাস নতুন করে নির্মিত হবে, তার মানে আগের কাগজগুলো, ইতিহাস কি সাদা কাগজে ওই পেন্সিল দিয়ে রাখার মতো, যে পেন্সিলের আর পিছন দিকে রাবার থাকে, ইচ্ছা করলে মুছে দিলাম, ইচ্ছা করলে আবার লিখলাম। তো এই রকম ঘটনা ঘটানোর উদ্দেশ্যটা কি এটা আমরা বুঝতে চাই। দ্বিতীয়ত, মানুষকে যখন নির্বাচন একটা গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ, তখন গণতন্ত্রের চাইতেও এই ধরনের কূট বিতর্কের মধ্যে আমাদেরকে আটকে ফেলার কোনো মানে হয় না। জি, আপনার কাছে আবারও আসবো। আমি আবারও আবু হেনা রাজ্জাকির কাছে যেতে চাই। আমি একটু আগেই যখন হচ্ছে এম এ আজিজের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, জনাব এম এ আজিজের কাছে, যে আসলেই কি মুক্তিযুদ্ধের যে চেতনা বা এই যে নতুন প্রজন্ম তাদের ভেতরে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস স্থাপন করা আসলেই কি সম্ভব হবে কিনা জামায়াতের দ্বারা, তখন তিনি বলেছিলেন যে সারা জাতি জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আপনার কাছে কি মনে হয় আসলেই কি সারা জাতি জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলো কি না? আচ্ছা, আমি এটা কি করে বলবো? 1 নম্বর। 2 নম্বর আসেন, এই যে 71-এর মুক্তিযুদ্ধ, এটা কি কারো ক্ষমতা আছে এই 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করার? একটা দেশ তৈরি হয়েছে, বাংলাদেশ। আপনি যে লোকটা বাংলাদেশের ইতিহাস মানে বাংলাদেশের সম্পূর্ণ বিরোধী কোনো ব্যক্তিরেও যদি আমি লিখতে দেই যে ভাই তুমি বাংলাদেশের ইতিহাসটা লেখো, তো এই বাংলাদেশ কেমনে জন্ম হইলো, কিভাবে, কে পারবে 71-এর যুদ্ধ বাদ দিতে? আমরা যে গল্পগুলা করি, কি কারণটা কি? আপনি ইতিহাস কীভাবে বাদ দিবেন? আপনি 71 বাদ দেন না, তারা আরও পিছিয়ে যান। কোনটা বাদ দিবেন? 49, 69, 52, কোনটা বাদ দিবেন আপনি বলেন তো? কারো ক্ষমতা আছে? এটা তো ইতিহাস। সেটা নিয়ে আমরা কুস্তি লড়তেছি কেন? আমাদের দেশের ভাবটা কেমন হয়েছে জানেন? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল শেখ হাসিনা মানে আওয়ামী লীগ। এখন তার
একদিকে সবাই বলে ফেসিজম পতন হয়েছে, আবার একদিকে বয়ানে ফেসিজমের পতন, এরকম এখন এস্টাবলিশ করতেছে আওয়ামী লীগ চলে গেছে মানে মুক্তিযুদ্ধ চলে গেছে। আরে মুক্তিযুদ্ধ রাষ্ট্রের সম্পদ, কোনো ব্যক্তির না। বাট ব্যক্তি উদ্যোগ নেন, সেটা সমষ্টিগতভাবে হয়ে বা কালেকটিভলি মানুষ কারো না কারো নেতৃত্ব নিতে হবে। বঙ্গবন্ধু ছিলেন সেই নেতা। বঙ্গবন্ধু যখন এই বাংলাদেশের দুর্ভাগ্য কি জানেন, আমরা আসলে খুব অভাগা জাতি। বঙ্গবন্ধু যখন বাংলাদেশের স্বাধীনতার পরে আসলেন, উনি ছিলেন একটা অবিসংবাদিত নেতা। এমন কেউ নাই যে দলমত নির্বিশেষে সময়ের ব্যবধানে ওনা নিয়ে কথা আছে, উনি পারিবারিক হয়ে গেছেন, আত্মীয়করণ করছেন ইত্যাদি ইত্যাদি। একটা পর্যায়ে উনি নিহত হইলেন। নিহত করলেন তাতে আমি খুশি না বেজা সেই আলোচনা আমি করছি না, নিহত হইলেন। আচ্ছা, যারা নিহত করলেন তারা কারা? ওই মুহূর্তে কিন্তু বাংলাদেশের আর্মি তারা হয়েছে, বাট তারা পাকিস্তানের সময়ের রিক্রুট। তারপরে আসেন সময়ের ব্যবধানে আমরা পেয়ে গেলাম জিয়াউর রহমানের মতো একজন মানুষ। কোনো ডাউট নাই যে জিয়াউর রহমান সাহেব একজন পেট্রিয়ট ছিলেন, এতে কেউ দ্বিমত করবে না। কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারি নাই। তারপরে আসলো কি সময়ের ব্যবধানে, মাঝখানে ছোট ঘটনা বাদ দিলাম, আসলেন এরশাদ সাহেব। লম্বা একটা সময় থাকলেন 9 বছর ক্ষমতায়। কেন থাকলেন? আজকে যদি রিসার্চ করেন দেখবেন যে আওয়ামী লীগের শক্তির সাথে তাদের শক্তি মানে একটা মিল খুঁজে পাওয়া যায়। যে কারণে সবচেয়ে দীর্ঘমেয়াদী ছিলেন হাসিনা, আর তারপরেই নিকটবর্তী লম্বা সময় একটা না, সেটা হলো এরশাদ। আবার বেগম খালেদা জিয়ার কাছে যদি আসি, উনি একজন মারাত্মক মহিলা ছিলেন। উনি কিন্তু 2টা টার্ম ছিলেন, তাও ওই কি বলে এটাকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল বলে, তা না হলে উনি ওই একবার থেকে তারপর থাকতে পারতেন না। তারপর কিন্তু লম্বা সময় বেঁচে ছিলেন, কিন্তু ক্ষমতার স্বাদ আর নিতে পারেননি, কারণ আওয়ামী লীগের গুণান্বিত ছিলেন না। আওয়ামী লীগের নিকটবর্তী গুণান্বিত ছিলেন এরশাদ, তাই সে লম্বা সময় ছিল 9 বছর। যদি বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের গুণান্বিত থাকতেন, তিনি আরো বেশি সময় ক্ষমতায় আরো বেশি সময় থাকতে পারতেন। এটা আমার ধারণা। কেন সেটা তো বললামই কেন, এবং কেন বললাম সেটা সেখানে দেখেন আজকে বিএনপি কিন্তু শিফট করে ফেলছে। খালেদা জিয়ার সময় প্রথম আলো তার বিরোধী ছিল, কিন্তু আজকে কিন্তু বিএনপির পক্ষে প্রথম আলো। এটা আপনাকে বুঝতে হবে। এইটা যদি না বোঝেন তাহলে আমার আর কিছু বলার নাই। খালেদা জিয়ার পক্ষে প্রথম আলো থাকলে উনি ক্ষমতা থেকে সরে এরকম তার করুণ মানুষ পার করতে দেন। আরেকটা কথা শেষ করে দিই, এখানে আমি দেখি জামাত নিয়ে আমরা কথা বলি অলওয়েজ। জামাত কি শুধুই নারী বিদ্বেষী? আমি ধরে নিলাম জামাত নারী বিদ্বেষী, যেভাবে উপস্থাপন আমরা করতে চাই নারী বিদ্বেষী। জামাত কি শুধুই নারী বিদ্বেষী? 53 বছর 54 বছর দেশটা স্বাধীন হয়েছে, নিশ্চয়ই জামাত ক্ষমতায় ছিল না। যারা ছিল তারা তো নারী বিদ্বেষী না। কিন্তু এই 54 বছরের মধ্যে একজন নারী প্রধান বিচারপতি আমরা পেয়েছি, একজন পুলিশের আইজিপি পেয়েছি, একজন আর্মি চিফ আমরা পেয়েছি? পাইনি। বরং দায়িত্বশীল নেতার কিংবা ধনী লোকের যারা কন্যা কিংবা স্ত্রী ঘরে বসে রয়েছে। কেন? তাদের যোগ্যতা নাই কাজ করার। আসেনি বলে কি আমরা সামনেও পাবো না? কথা তো সেটা না। আপনি 53 বছর আনতে পারলেন না কেন? এখানে তো কেউ নারী বিদ্বেষী নাই। আর উনি নারী বিদ্বেষী এই জন্য না আনা যাবে না, আপনি বুঝলেন? আমি আর্গুমেন্ট করতেছি। স্পিকার তো নারী ছিলেন, আর স্পিকার নারী ছিলেন। আপনি যদি ওইটা বলেন তাহলে তো ওই প্রধানমন্ত্রীও নারী ছিলেন। কিন্তু বেগম রোকেয়ার ইতিহাস টানেন কেন তাহলে? নারী মুক্তির ব্যাপারে এই ইতিহাসই তো টানতে পারেন। এবং পারিবারিকভাবে হয়েছেন, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, মানে টপে গেছেন, তিনি গ্রাসরুট লেভেলে দায়িত্ব পালন করতে করতে কিন্তু এসে হয়েছেন, হননি? এই বিতর্কে আমি যাচ্ছি না। আমি বলছি আমি নারী বিদ্বেষী যে আমরা বলতেছি, নারী বিদ্বেষী যে বলতে আমরা পাইছি কি না আইজিপি 55 বছরে পাই নাই কেন? আমার বক্তব্যটা ওখানে। আর আমরা উনি আসলেই হবে আফগানিস্তান হবে, তাহলে তো গণতান্ত্রিক দেশের সিম্বল আমাদের দেশে আছে। আমরা কেমন গণতান্ত্রিক দেশ ছিলাম? এই গণতান্ত্রিক দেশ কি আমেরিকা? এই গণতান্ত্রিক দেশ কি ইন্ডিয়া? যেইভাবে আমরা গণতন্ত্র করেছি, আমরা এখানে বসে এখনই কল্পনা করতেছি আমরা আফগানিস্তান হয়ে যাব। এই যে কল্পনা। আচ্ছা, জামাত কি চাঁদাবাজির পক্ষে? দেশবাসী বিশ্বাস করবে? জামাত কি দুর্নীতির পক্ষে? দেশবাসী বিশ্বাস করবে? জামাত নারী বিদ্বেষী। জামাত কি প্রমাণ করছে? চাঁদাবাজির পক্ষে তো কোনো দলই কথা বলে না। কোথায়? চাঁদাবাজির পক্ষে তো কোনো দল। দুর্নীতির পক্ষে না, আমি বলছি জনগণের বিশ্বাস কে পক্ষে বলে আর বিপক্ষে বলে। আমি আপনার একটা জিনিস ক্লিয়ার করে দিই, জামাত বিরোধটা মূলত কোথায়? আমি জামাতের পক্ষে তর্ক করতে চাই, আমরা যেহেতু আলোচনার বিষয় তাই বলতেছি। আমি জামাতের ব্যাপারে, আমরা তো সমাজে থাকি, ভাইয়েরা যেমন রতন ভাই, আজিজ ভাই, সমাজে চলাফেরা করি আমরা। জামাতের ব্যাপারে
সবাই নিশ্চিত কতগুলো জিনিস নিয়ে। 1 নম্বর, দুর্নীতি করতে পারবে না। 2 নম্বর, মানে কি বলে, আমলা হইলেই আপনি গুলশান বনানীতে প্লট নিয়ে যাবেন, এইগুলো হবে না। তারপরে আপনার ব্যবসায়ী অলিগার্ক যারা আছে, রাজনীতিবিদদেরকে নিয়ন্ত্রণ করে, এই সমস্ত হাত পড়বে। মিডিয়া সকাল বিকাল যে মতো তার মত মতো পরিবর্তন হয়ে যায়, এখানে হাত পড়বে। এইটাকে সামনে আনতেছে না। এইটাকে সামনে না এনে ওই একটা বিষয় শুধু নিয়ে আসে, নারী বিদ্বেষী। তারা নারী বিদ্বেষী ইস্যুটা সামনে নিয়ে আসে। বিশ্বাস করেন ওইগুলো হলো মেইন ফোকাস। ওইগুলো ওরা জানে যে জামাত আসলে এইটা হবে, ওটাকে সাবসাইড করে খুব সস্তা আলাপ করে। নারী বিদ্বেষী, আমি ইংলিশ প্যান্ট পরে অভ্যস্ত, আমি টি শার্ট পরে অভ্যস্ত, আমার এই পোশাক থাকবে না, একটা জুজুর ভয়। কারণ তার চেয়ে বড় আতঙ্ক হলো ওইখানে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন এই দেশে, মানে আপনি বলতে যাচ্ছেন যে এই যে নারীদের মনে যে ভাবনা সৃষ্টি করা হচ্ছে জামাতের বিরুদ্ধে, সেটি আসলেই জুজুর ভয়। ওটা ঢেকে রাখার জন্যে আরো যে কাজগুলা করবে। কেন আমি বলি, ধর্ষণের সেঞ্চুরি হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তখন কি দেশে জামাত ছিল ক্ষমতায়? সুবর্ণচরে উলঙ্গ করে, মহিলার কাপড়টাকে উলঙ্গ করে তারপর সেই কাপড়টা ঘুরায়নি? তারপরে আপনার এই কি শাপলা চত্বরে যে লোক হত্যা হয়নি? আরও নারী বিদ্বেষী আচরণ বাংলাদেশে হয়নি? তখন কি জামাত ক্ষমতা? আমি একটাই বলছি, ধর্ষণের সেঞ্চুরি যখন করছে তখন কে ক্ষমতায় ছিল? সুতরাং আমি বলছি না আপনি নারী বিদ্বেষী একটা বিষয় আনেন অন্যগুলা চাপা দেওয়ার জন্যে, অন্যগুলা যাতে কেউ কিন্তু আলোচনা করে। তাহলে কি জামাত দুর্নীতি করবে? জামাত চাঁদাবাজি করবে? শুধু নারী বিদ্বেষী জামাত? অর্থাৎ ওই বিষয়গুলা মারাত্মক হাইলাইটেড, মানে মারাত্মক ব্যাপার, এইগুলোকে চাপা দিয়ে রাখার জন্যে। আপনি দেখেন না দুর্নীতি কারা করে? দুর্নীতি করার সাথে সম্পৃক্ত হতে হয় আমলা, মিডিয়া এবং ব্যবসায়ী অলিগার্ক শ্রেণী, তার সাথে পলিটিশিয়ান। তো এই 3টা সেক্টরের জাস্ট দাবার গুটি। আপনি দেখেন সমস্ত অলিগার্ক যারা ব্যবসায়ী ছিল আওয়ামী লীগের সময়, যাদেরকে আমরা নিন্দা করছি, তাদের সমস্ত সম্পত্তি একইভাবে ইনট্যাক্ট আছে, পাহারা দিচ্ছে আজকের রাজনীতিবিদরা। জি, আমি আমার উত্তর পেয়েছি। আমি আপনাকে আরও একটি প্রশ্ন করতে চাই। এই যে কিছুক্ষণ আগে রাজিকুজ্জামান রতনকে প্রশ্ন করেছিলাম, জনাব রাজিকুজ্জামান রতনকে প্রশ্ন করেছিলাম যে 5 ঘন্টা করে নারীরা, বেসরকারি যেই সব নারীরা আছেন যারা বেসরকারি চাকরি করেন, তারা 5 ঘন্টা কাজ করবেন, বাকি 3 ঘন্টার যে বেতন বা স্যালারি সেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। এটি যেমন বলেছে জামায়াত, তেমনি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ফ্যামিলি কার্ডের কথা। এখন আপনার কাছে এই যে নতুন করে এই বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ায় জনসাধারণের মনে, সাধারণ মানুষের মনে আলোচনার টেবিলে এই যে উঠে আসছে, এই টপিকগুলো কি আসলে বাস্তবসম্মত মনে হচ্ছে কিনা জানতে চাই। নাম্বার 1, আমি আগে জামাতের বিষয়টা বলি। ভাই রতন ভাই যে হিসাবটা দিলেন, আপনি বলছেন 37% টাকা তারা ফ্রি পাবে ওই হিসাবে, অর্থাৎ বেতনের 37% টাকা তারা ফ্রি পাবে কাজ না করে। শুধু হিসাবে হইলে এটা, অর্থাৎ আপনার 8 ঘন্টা ডিউটি বা 9 ঘন্টা ডিউটি, আমি 5 ঘন্টা করাইলাম, 4 ঘন্টা করাইলাম না, বা 3 ঘন্টা করাইলাম না, ওইটার টাকাটা দিব। এখানে 2টা জিনিস অ্যাসেস করতে হবে আমার ব্যক্তিগতভাবে। ওই নারী 8 ঘন্টায় যতটুকু কাজ করতো সেটুকু সে 5 ঘন্টায় করতে পারবে কি না, এটা একটা প্রশ্ন। যদি করতে পারে, কারণ একটা জরিপ থাকে তো, হিসাব নিকাশ থাকতে পারে, যদি করতে পারে তাহলে সে 5 ঘন্টা কাজ করে যদি 8 ঘন্টার পয়সা নেয়, তাহলে সেই নারী আমার কাছে মনে হয় না দ্বিমত করবে। কেননা তার সংসারে কাজও করতে হয়, নারীরা তাই করে আমাদের দেশে। সেটা যদি পারে, এখন আসেন, যদি পারে নারী করবে যে আমি 8 ঘন্টায় করে আসলাম, 5 ঘন্টার মধ্যে 8 ঘন্টার কাজ করে আসলাম, ইন এডিশন 3 ঘন্টা আমি সংসার দিলাম। এখন আসেন টাকাটা, এটা একটা বিরাট প্রশ্ন। তখন তো টাকার প্রশ্ন আসে না, কারণ আমি তো 8 ঘন্টার কাজই 5 ঘন্টায় করাই নিছি, এটা তর্কের খাতিরে বলছি। আর যদি বিষয়টা এমন হয় যে 8 ঘন্টার কাজ 5 ঘন্টা করে 3 ঘন্টার কাজ বাকি রয়ে গেল, কিন্তু টাকাটা দিবে, তাহলে এটা রাষ্ট্রের লোকসান। তাহলে সেক্ষেত্রে তাকে ব্যাখ্যা দিতে হবে শফিক সাহেবদেরকে যে আপনি যেই টাকাটা তাহলে এডিশনাল লাগতেছে, কেননা সে 8 ঘন্টায় যে কাজ করতে পারতো সে 5 ঘন্টা। এই যে 3 ঘন্টা কাজ না করেও যদি একজন নারী টাকা পান, তাহলে যেসব নারীরা কাজ করেন না তারাও তো এই দাবি করতে পারেন যে যারা কাজ করছেন তারা যদি কাজ না করেই 3 ঘন্টা টাকা পায়, তাহলে তারাও পেতে চাইবেন, এমন কথাটা বলতে চান। আমি তো বলছি সে যদি 3 ঘন্টা কম করে, কিন্তু 8 ঘন্টার কাজ যদি 5 ঘন্টায় করে চলে যায়, সেই 5 ঘন্টায় যদি করে চলে যান, সেটি যদি পান তাহলে এক কথা, আর যদি এমন হয়, আর যদি না পান তাহলে এই কথা আসবে। সেটা তো তারা বলছে, তখন তাকে টাকার যোগান, এটা একটু ঘাটতি, তখন কি এই টাকাটা ঘাটতি। আপনি যদি ফ্যামিলি কার্ড আনেন আর এটা মিলান, 2টার স্ট্যাটাস মোটামুটি সেম,
অর্থাৎ ফ্যামিলি কার্ডও তো আপনি কাজ না করে টাকা দিবেন, আর এখানেও কাজ না করে আপনি টাকা নেবেন। যদি তাই হয় তাহলে সুস্পষ্ট একটা ব্যাখ্যা দিতে হবে যে অন্য কোনো হ্যাম্পার না করে, অর্থনীতির কোনো হ্যাম্পার না করে, কারো উপরে ট্যাক্স ইম্পোজ না করে, ভ্যাট না বাড়িয়ে, কোনো অন্য কোনো সেক্টরে কোনো ক্ষতি না করে বা কোথাও, তাহলে আপনি টাকাটা কিভাবে দিবেন সেই ব্যাখ্যাটা দিতে হবে। আমি মনে করি বিফোর ইলেকশনই তার দেওয়া উচিত। একইভাবে যেটা বলছি, ফ্যামিলি কার্ডের ব্যাখ্যাও দিতে হবে, টাকার যোগান কোত্থেকে। ফ্যামিলি কার্ডও কিন্তু 4 কোটি কার্ডে প্রতি মাসে 10,000 কোটি টাকা আসবে। সুতরাং এই দুই পক্ষেরই ব্যাখ্যা দিতে হবে, তা নাহলে মনে হবে যে এটা ভোট নেওয়ার একটা প্রতারণার শামিল। জি জি, ধন্যবাদ আপনাকে। আমি আবারও জনাব এম এ আজিজের কাছে ফিরতে চাই। জামায়াতের ইশতেহার নিয়ে আবারও কথা বলতে চাই। ইশতেহারে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সময় সীমাবদ্ধ করা হবে, এবং পাশাপাশি বলা হচ্ছে যোগ্যরাই চাকরিতে, বয়স কোনো বাধা নয়, এই নীতি অনুসরণ করা হবে। এই নীতি যদি বাস্তবায়ন করা হয় তাহলে কি আপনার মনে হয় বেকারত্ব দূরীকরণের বদলে কোনো কারণে বেকারত্ব বেড়ে যেতে পারে? আমি এটা বর্তমান জামাতের যে পদক্ষেপগুলো নেওয়া হয় সেটাই আমি বলছি। ধরেন জামাতের অনেক প্রতিষ্ঠান আছে, আমি আগেই বলেছি না, এটা এনজিও টাইপ সরকার, জামাত একটা এনজিও টাইপ অর্গানাইজেশন। হ্যাঁ, তো আপনি বলেন জামাতের নেতাকর্মীরা বেতন পায় রাজনৈতিক দল থেকে, তাদের প্রায় ঢাকা শহরে 150 ট্রেনিং সেন্টার আছে, সেখান থেকে সাংবাদিক উৎপাদন হয়, পরীক্ষা বিভিন্ন জায়গায় ভর্তি হইতে উৎপাদন হয়, এগুলো করা হয়। এখন যতগুলো প্রতিষ্ঠান আপনি খেয়াল করে ভালো করে অন্তর্চক্ষু দিয়ে খুলে দেখেন, অর্ধেক প্রতিষ্ঠান দখল হয়ে গেছে, অর্ধেক প্রতিষ্ঠান জামাতের পক্ষে চলে গেছে। জামাতের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো অর্গানাইজেশন আছে, অর্থাৎ বিজনেস হাউস আছে, তাদের দিয়ে দিয়ে এটা দখল করা হয়েছে, তারা বিনিয়োগ করে নিয়ে নিছে। তো এখন যে প্রশ্নটা আসছে যে 95% বাড়তি পয়সা লাগবে, হ্যাঁ, জামাত ইচ্ছে করলে দিতেও পারে, কারণ তাদের তো সব জায়গাতে ইনকাম আসে। ধরেন ইবনে সিনা যে চাকরি করে, সে তো তার যে চাকরি করে তার একটা অংশ তো জামাতকে দিয়ে দেয় ফান্ড। তারপরে জামাতের যত রাজনৈতিক দলের নেতাকর্মী আছে তারাও ফান্ড দেয়, আবার তাদের যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের আয়ের অংশ দিয়ে দেয়। তো সুতরাং তারা তো একটা এনজিও টাইপের সরকার। যেমন ধরেন ডাকসুতে ভোট হলো, গরম পানি, ঠান্ডা পানি, এই যে এখন দেখেন আপনার রিক্সা টিক্সা কিনে দিছে, এগুলো দিচ্ছে মানুষকে কনভিন্স, অর্থাৎ এক ধরনের ব্রাইব করে, হয়তো কেউ বলতে পারে এটা সুবিধা দেওয়া হচ্ছে না। রাজনৈতিক দল তো এরকম এনজিও টাইপ হতে পারে না, এনজিও করুক, সমস্যা নাই। রাজনীতিতে ব্রাইব কেন আসবে? রাজনীতিতে যেটা করবে রাজনীতি পরিচালনা করবে, সবার জন্য সমান সুযোগ। আপনি এই জন্যই বলছি যে এটা বড় সমস্যা না, সমস্যা হচ্ছে নারীদের অবস্থানটা কী হবে। নারীরা তো স্পষ্ট করেই তারা বলছে যে তারা নারীরা ঘরের রানী থাকবে, কখনো বলছে তারা বায়োলজিক্যাল কারণে কিছু করতে পারবে না। এখন ধরেন এই যে যদি সময় কমায় দেওয়া হয় 5 ঘন্টা, আপনি করেন এটা সারা দেশ যদি জামাতিকরণ হয় বাধ্য হয়ে মানবে। এখন ধরেন গার্মেন্টসে নারীরা কাজ করে, নারীরা আপনাকে একটা ছেলে ধরেন 8 ঘন্টা কাজ করবে, একটা নারীকে কেন সে ব্যবসা করে কেন 5 ঘন্টা দিয়ে রাখবে? সে কেন রাখবে? কে দিবে? সরকার পয়সা দিবে? সরকার ফান্ড কোথায়? যদি থাকে, হ্যাঁ, আমি বললাম জামাত আসলে পারতে পারে, কারণ তাদের এনজিওর তাদের ফান্ড রেইজ হয়, বিভিন্ন দেশ থেকেও টাকা দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি 5 মেনে নেবেন কিনা। আস্তে আস্তে তারা বলছে তো ধীরে ধীরে আপনার শরিয়া আইন বাস্তবায়ন করবে, ধীরে ধীরে আফগানিস্তান হব। তো ধীরে ধীরে তো আফগানিস্তান তো এখন যে জায়গায়, এটা তো আমাদের সহ্য করার নাই। কারণ হচ্ছে আপনি ইমাম হলে তার দায় মুক্তি, অপরাধ নাই, তাকে পরামর্শ দেওয়া হবে। যদি উচ্চবিত্ত হয় তাদেরকে নির্দেশ দেওয়া হবে, হ্যাঁ, আর যারা মধ্যবিত্ত হয় তাদের শাস্তি দেওয়া হবে, আর যারা একদম দুস্থ তারা দাস হবে অথবা তাদের আমি আমার প্রশ্নটি আবারও আপনার কাছে রাখতে চাই। ইশতেহারে বলা হয়েছে যোগ্যরাই চাকরিতে, বয়স কোনো বাধা নয়, এই নীতি অনুসরণ করা হবে। আপনার কি মনে হয় যে এর কারণে বেকারত্ব আরও বাড়তে পারে কিনা? আর যদি বেকারত্ব না বাড়ে, এই নীতি যদি আসলেই বাস্তবায়ন হয়, তাহলে এটি কিভাবে ব্যালেন্স করা হবে? কারণ এটার ব্যাখ্যা একই, যে প্রত্যেকটা মানুষ সব বয়সে, ধরেন আমাকে নিয়ে কি এখন রিপোর্টার বানাতে পারবেন? আমি তো এডিটর লেভেলের, আমাকে তো এডিটরই দিতে হবে। আমাকে নিয়ে রিপোর্টার বানালে তো হবে না, আমি তো রিপোর্টারের যোগ্য হতে পারি, আমি তো সেই লেগ ওয়ার্ক করতে পারবো এখন। এটা অবৈজ্ঞানিক,
এটা অবৈজ্ঞানিক তো প্রস্তাব। অনেকেই তো আছেন অনেক দিন ধরে প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, দেখা যাবে যে ভাই এটা শিক্ষার উপরে আমি লিখছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে খালি সার্টিফিকেট বিতরণ করা হয়, ওই শিক্ষাতে কি হবে? বিজ্ঞানের যুগে, এই অন্ধযুগের কারণে, বিজ্ঞানের যুগে, অটোমেশনের যুগে আপনার প্রযুক্তির বিকল্প, মানুষের বিকল্প হচ্ছে প্রযুক্তি। এই যে রোবট কাজ করতেছে 2টি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, শ্রমিক নাই, ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে। আপনার শিক্ষা ব্যবস্থা ঠিক না করলে তো হবে না। অবশ্যই যোগ্য ব্যক্তি শিক্ষা, বিজ্ঞানের যুগে শিক্ষা গ্রহণ করে আপনার চাকরি দিবে, অবশ্যই প্রতিযোগিতার ভিত্তিতে চাকরি দিবে। তার মানে যেখানে আপনি সরাসরি কি বলতে চাচ্ছেন, এই যে সরাসরি হলো বয়স কোনো ফ্যাক্টর না, বয়স হচ্ছে যোগ্যতা। আপনারা তার মানে যতগুলো আপনিও এর সাথে একমত হচ্ছেন যে আসলে বয়স যাই হোক, যোগ্যতা থাকলে যে কোনো সময় সরকারি চাকরিতে বয়স যাই হোক না, বয়সের বিগিনার একটা আর ওল্ডার একটা, সব লেভেলে সব না। আপনার যে রিটায়ারমেন্টের সিস্টেম আছে, রিটায়ারমেন্টের সিস্টেম আপনি ধরেন আগে গড়া হয়েছিল, আমরা স্কুল জীবনে দেখছি 47 বছর, এখন গড়া হয়ে 43 বছর। আপনি সেখানে রিটায়ারমেন্ট টাইম বাড়াই দিতে পারেন, যে কর্মক্ষম থাকে মানুষ আরও দিন। কিন্তু আপনি বয়স আপনি আর আমি একই সাথে আপনাকে বাদ দিয়ে আমি চাকরি নিলাম, তা আপনি চাকরিটা পাবেন কোথায়? সমাজে তো ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সমাজে এটা হলো ভোট পাওয়ার জন্য সব এগুলো করা হচ্ছে, এগুলো তো ভারসাম্য থাকবে না। আপনার সবাই প্রত্যেকটা বিষয়ে একটা করে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে হবে এবং শৃঙ্খলা থাকতে হবে। চাকরি বয়সের যে চাকরি দরকার চাকরি দরকার। এখন ধরেন এই যে ছাত্ররা মন্ত্রী হয়েছে না, সব জায়গায় সমস্যা দেখা দিচ্ছে না। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার না, সব বিদেশি সরকার, বিদেশি লোকরা সরকার চালাচ্ছে না, পারছে? 17 বছরের সরকারটা এই দেশটাকে রাইট লাইনে নিতে পারে নাই তো। এই ইলেকশন নিয়েও নানান কথা, ইলেকশন করতে পারে কিনা ঠিক নাই। রাইট ম্যান রাইট প্লেসে থাকতে হবে। আবার আপনার কাছে আসবো, ধন্যবাদ। আমি এবার যেতে চাই রাজিকুজ্জামান রতনের কাছে। আপনাকে একটি তথ্য দিতে চাই, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাস্যকর গণভোট হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। আপনি কি তার সাথে একমত কিনা? এবারের যেই গণভোট হবে সেটি সবচেয়ে হাস্যকর গণভোট হবে। হ্যাঁ, এটার আগে একটু কথা বলে নিতে চাই। জামাতে ইসলাম তারা তো তাদের দলের ইশতেহার প্রকাশ করেছে, আমাদেরকে আপনারা তার সম্পর্কে আলোচনা করতে বলেছেন, ফলে সেই আলোচনাটা করাটা আমাদের জন্য খুব জটিল। তারপরে বলবো তারা যেটা বলেছেন, তিনি কিন্তু আরো একটি মন্তব্য করেছেন, আমি একটু বলি। 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের কথা যেটি তিনি বলছেন, তিনি বলেছেন এটি আসলে একটি স্থানীয় নির্বাচনের মতো হতে যাচ্ছে। জামাতের আমির বলেছেন যে আমাদের ইশতেহার হলো না, আমি আগেরটা শেষ করি। জামাতের আমির বলেছেন যে আমাদের ইশতেহার হলো জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব ও শৃঙ্খলা বান্ধব। আমরা বেসরকারি ব্যবসাকে বেশি উৎসাহিত করতে চাই, যেখানে শিল্প মালিকরা হবেন দেশের আইকন, তাদের আমরা শিশুর মতো যত্ন নেব। তার মানে এটা পরিষ্কার যে একটা পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামোকেই তারা প্রমোট করছেন, হ্যাঁ, ইন দ্য নেম অফ যাই হোক, ইসলাম হোক অথবা যাই হোক। তো এখন আমরা পরের আলোচনাটায় আসি, যে একটা গণভোট হচ্ছে, গণভোটের প্রশ্নটা হতে হবে সহজ, উত্তরটা হতে হবে এক কথায়। কিন্তু আমাদের প্রশ্নটা হয়ে গেছে জটিল আর উত্তরটা হয়ে যাচ্ছে অসম্ভব। এখন যদি 48টা বিষয়কে 4টা প্রশ্নে সন্নিবেশিত করে আপনি উত্তর পেতে চান, প্রথমত এই উত্তর দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রচারণা, প্রয়োজনীয় শিক্ষা সেটা আমাদের আছে কিনা, 1। 2 নম্বর হলো এর সঙ্গে পরস্পর বিরোধী বক্তব্য আছে। আমরা একটু ব্যঙ্গ করে অনেক সময় বলতাম, কাউকে যদি বলা হয় যে আচ্ছা আপনি কি এখনও আপনার ঘরে আপনার স্ত্রীকে নির্যাতন করেন, হ্যাঁ অথবা না। যদি বলে হ্যাঁ, তাহলে এখনও নির্যাতন করেন, আর যদি বলে না, তার মানে আগে করতাম। তাহলে সব প্রশ্নের উত্তরকে হ্যাঁ অথবা না দিয়ে হয়। তাহলে কেউ হয়তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট মানে না, কিন্তু পরেরটা মানে, তাহলে সে কীভাবে এখানে হ্যাঁ অথবা না বলবে? তাহলে এই যে গণভোটের নামে এমন একটা জটিল প্রশ্ন করে কুটিল মনোভাবের প্রকাশ ঘটালেন, যে এটা যে হ্যাঁ ভোট দেবে সেও নিজের সঙ্গে প্রতারণা করবে, আর যে না ভোট দেবে সে আবার জুলাই অভ্যুত্থানটাকে মানতে চাইবে না। ফলে এইরকম একটা পরিস্থিতিতে বলে, সেই কারণে শাহদিন মালিক বলেছেন এটা কেমন ধরনের গণভোট হলো। গণভোটের প্রধানত আইনি ভিত্তি থাকে না, আইন তৈরি করার জায়গা হচ্ছে পার্লামেন্ট, সেটার জন্য তো একটা নির্বাচন আমাদের হচ্ছেই। তাহলে গণভোট এবং এটা একসঙ্গে করে প্রথমত একটা জটিলতা তৈরি করা হয়েছে, দ্বিতীয়ত মানুষকে গণভোটের নামে গণবিড়ম্বনার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, 3 নম্বর প্রত্যেকটা মানুষকে সেলফ ডিসেপশনে বাধ্য করা হচ্ছে, যে আমি যা মনে করি না সেটাই আমি বলবো। এই জন্য তিনি হয়তো এটা বলেছেন। আর যেটা বলতে চাই, আমাদের প্রায় 42,000 আমাদের ভোট
কেন্দ্র আছে, ভোট কক্ষ আছে ধরেন 2,07,000-এর মতো, টোটাল ভোটার যদি ভাগ করি তাহলে আমাদের গড়ে 500-550 মতো করে ভোটার পড়ে। যদি ধরলাম 65% বা 70% ভোট যদি দেয়, তাও অন্তত 500 প্রতি কক্ষে 500 জন ইয়ে হবে। এখন এইটা পড়ে যদি তাকে ভোট দিতে হয়, প্রত্যেকে যদি 2 মিনিট করে সময় নেন, তাহলে আমাদের সময় লাগবে 1000 মিনিট। 1000 মিনিট মানে প্রায় ধরেন 15 ঘন্টা 16 ঘন্টা সময় লাগবে। তো ইলেকশন কি 16 ঘন্টা টাইম হবে নাকি আমাদের? ফলে এমন একটা বিষয় বলা হয়েছে যে যেটা আসলে বাস্তবে অসম্ভব। তার মানে হয় কি, আগে থেকে যেমন সরকারি প্রচারণা করছেন হা ভোট দিন, আচ্ছা সরকারি যদি প্রচার করে হা ভোট দিন, তাহলে আর না ভোট রাখার দরকারটা কি ছিল? তাহলে যদি সরকারকে থাকতো তো নিরপেক্ষ, যে আপনারা ভোট দিন, ভোটটা দেবেন আপনি আপনার কনসেন্স অনুযায়ী, ভোটটা দেবেন আপনি আপনার বিবেচনা অনুযায়ী, তা না হয়ে হাঁ ভোটের প্রচারের জন্য টাকা বরাদ্দ করা হচ্ছে, হাঁ ভোট প্রচার করবার জন্য কর্মচারীদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং একজন আমাদের সংবিধান বিশেষজ্ঞ, যিনি আবার সংবিধান পুনর্লেখনের দায়িত্ব নিয়ে আসছেন, তিনি বলছেন এতে আইনের ব্যত্যয় হবে না। নির্বাচন কমিশন আবার বলল, কোনো সরকারি কর্মচারী যদি এই সরকারি হাঁ ভোট কিংবা না ভোট এর প্রচারের সঙ্গে যায়, তাহলে তারা দণ্ডনীয় হবেন। তাহলে কোনটা মানুষ মানবে? এই সব মিলিয়ে এমন একটা জটিল প্যারাডক্সিক্যাল সিচুয়েশন তৈরি করা হয়েছে, এটা মানলে বিপদ, ওটা মানলে আপদ। তার মানে আপনি কি ডক্টর শাহীন মালিকের সাথে একমত হচ্ছেন? আমি একমত যে গণভোট যদি সহজ হতে হয়, যেমন এর আগের গণভোটের প্রশ্নগুলো সহজ ছিল, এবার প্রশ্নটা সহজ করা যেত। কি করা যেত? আপনারা কি জুলাই অভ্যুত্থানকে সঠিক মনে করেন? জুলাই অভ্যুত্থানের পরে যে সরকার এসেছিল তাকে কি আপনারা ন্যায্য মনে করেন? জুলাই অভ্যুত্থানের পরে যে বিষয়গুলো আমাদের সংশোধন করা দরকার, সেগুলো কি আপনারা যৌক্তিক মনে করেন? এবং এই জুলাই অভ্যুত্থানের পরে গণতন্ত্রের অভিযাত্রা আরও হওয়া উচিত, সেটা কি আপনারা মনে করেন? তখনও 4টা প্রশ্ন হতে পারতো, সেখানে হ্যাঁ অথবা না দেওয়া যেতে পারতো। কিন্তু যে প্রশ্নটা করা হলো, এখন ধরুন আমি যদি পড়ি, আমার অত জ্ঞান বুদ্ধি নাই, কিন্তু আমি যদি পড়ি, আমার কাছে মনে হচ্ছে এটা তো জটিল, মানে একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম, এটা কোনটাতে হ্যাঁ বলবো আর কোনটাতে আমি না বলবো। গণভোট নিয়ে স্বাধীন মালিক যে কথাটা বলেছেন, যে উনি এটাকে একটা হাস্যকর ভোট বলেন, এতদিন কোথায় ছিলেন? উনি তো সুশীল সমাজ, এতদিন বলেননি কেন? 1, 2, সমস্ত রাজনীতিবিদরা দফায় 8 মাস আলোচনা করছে, তারা কি বুঝলো না? তারা বুঝলো না কেন যে গণভোটটা হাস্যকর? এটা তারা বুঝে নাই কেন? আবার জামাত বলছে আগে হবে, এরা বলছে একই দিনে হবে। ইউনূস সাহেব তো বিএনপির গুরুত্বই দিল যে একই দিনে নির্বাচন এবং গণভোট। কোথায় ছিলেন রাজনীতিবিদরা? এরা বুঝে না হাস্যকর। আর একটা কথা বলে জনগণ হানা, এতগুলো জিনিস বুঝে না। জনগণ কিছুই বুঝে না। কেন বুঝে না? জনগণ কি বাংলাদেশি জাতীয়তাবাদ বুঝে? আমি চ্যালেঞ্জ করে দিলাম। জনগণ কি বাঙালি জাতীয়তাবাদ বুঝে? বা জনগণ সংবিধান বুঝে? কারণ জনগণ গণভোট বোঝে? যদি এইগুলিতে থাকে, বুঝে না, কিছুই বোঝে না, দেশ চলছে না। কারণ আপনার দায়িত্বশীল নেতা যখন বলেন কোনো দায়িত্বশীল নেতা যখন বলেন কোনো ব্যক্তি দেখে নয়, মার্কা দেখে ভোট দিবেন। এই যে মার্কার ভোট যে দেশ চলে, আর যখন নেতা বলে এরপরে এইসব আলাপ চলে না। এইবার আসেন, এই সরকার গণভোটের পক্ষে প্রচার, সে বাধ্য করতে কেন? ওনার নিজের ম্যান্ডেট নিজে নিছেন যে আমি কি করব, সংস্কার, বিচার এবং তারপরে আপনার নির্বাচন। এটা তো ওনার বক্তব্য, তো উনি এটাকে এস্টাবলিশ করবে না? অফকোর্স আপনার ইচ্ছা আছে তো, আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন। এইবার আসেন, পা ধরে থাকবেন। এই যে পা ধরে থাকবেন কথাটা বলছে, এটা আমার কাছে মনে হয়, আমি জানি না উনি কেন বলছেন পা ধরে থাকবেন, হয়তো বলতে বুঝেইছেন আগের সরকার যেমন করে তা না, আমরা জনের পাশে 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 থাকবো, এরকম একটা প্রতীকী শব্দ হয়তো বলছেন। আমি এটা নেগেটিভ নিচ্ছি না, কিন্তু এই যে নিবেন, তার সিমটম আমাকে পেতে হবে। আজকে পর্যন্ত আমরা জানতে পারলাম না হোয়াট ইজ দ্য প্ল্যান আফটার টেকিং ওভার, কি করবেন তার প্ল্যান। আর যেগুলো পাইছি এগুলা বাস্তবসম্মত নয় একটাও। জি, আরও একটি প্রশ্ন রয়েছে। দেশে রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতা মোহাম্মদ আকবর হোসাইন। তিনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন জমে উঠছে না। আপনার কাছে কি মনে হয় তিনি এ ধরনের কথা কেন বলছেন, এবং এ ধরনের কথা আরও অনেকেই বলছেন, তারা কেন বলছেন? সেজন্যই আপনার আরও একজনে বলছে এরকম, আমি নামটা মনে নাই, সে বলছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে অল্প সময়ের মধ্যে একটা মধ্যবর্তী নির্বাচন করবে, ইনক্লুসিভ নির্বাচন, সেটাও বলেছে। তা আমার কাছে মনে হয় বিএনপি ক্ষমতায় যাওয়া
জানি, আপাতত যেটা দেখতেছি, যে সমস্ত বয়ানে মনে হচ্ছে যে আওয়ামী লীগ বিরোধী একটা শক্তি হইল অন্যতম এনসিপি, আর জামাত তো আছেই তাদের একটা প্রতীকী তাদের বিরোধী, নাইলে এদেরকে নিয়েও তারা কোলে তুলে রাখছে অনেক সময়। তো এই যে এনসিপি তাদের সবচেয়ে বিরোধী শক্তি আওয়ামী লীগের, সেই হিসাবে আওয়ামী লীগকে তাড়াইছে, তাতে এনসিপি সবার বন্ধু হওয়ার কথা ছিল, অন্যান্য দলের তারা বন্ধু হয় নাই। এখন আওয়ামী লীগের পক্ষে, ফ্যাসিজমের পক্ষে যারা কথা বলবে, এটা ন্যাচারালি এতে বোঝা যায় যে এই যাদের পক্ষে বলতেছে তারা ক্ষমতা আসলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত মামলা দণ্ডটণ্ড হয়েছে আমার ধারণা সেগুলা কার্যকর হবে না। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটি ছোট্ট প্রশ্ন রাখতে চাই জনাব এম এ আজিজের কাছে, একটু ছোট করে একটু সময় চেয়ে নিচ্ছি। এই সময়ে এসে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি নানান রকমের চুক্তির হিড়িক। আপনার কি মনে হয় এই যে শেষ সময়ে এসে অন্তর্বর্তী সরকার নানাবিধ চুক্তি করছে, এতে কি দেশকে কোনো জালে বেঁধে ফেলা হচ্ছে কিনা সেটি জানতে চাই। এবং আপনার যদি মনে হয় যে না, অন্তর্বর্তী সরকার যেটি করছে সেটি ভালোর জন্য করছে, তাহলে সেটি কেন ভালোর জন্য মনে হচ্ছে আমাদের জানাবেন। ইলেকশন 7 দিন পরে, এখন গোপন চুক্তি, অনেক প্রতিষ্ঠান, অনেক প্রজেক্ট, এগুলো এটার দেখেই মনে হয় যে ইলেকশন হয়তো ঠিক সময় হবে না। এটা সম্পর্কে অনেক কথা আছে, কারণ ইলেকশনে দেখেন গণপরিষদ, আমি মনে করি গণভোট এটা আইনগতভাবে অবৈধ, অবৈধ অবৈধ। এবং ওখানে গণপরিষদের যে গণপরিষদ কি জুলাই সনদ যেটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে এই গণপরিষদ এবং গণভোটের যে রেজাল্ট একই সাথে সংস্কার করা হবে এবং এটা সংসদে যাইতে লাগবে না, এবং এটার সময় লাগবে 180 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ প্রায় 7 মাস। এরপরে 1 মাস পরে আপনার সংসদ হবে, ওত নেবে। তা আপনি বলেন তো দেখি, এই 7 মাস, 7.5 মাস ইলেকশনের রেজাল্ট হয়ে যাবে, জামাত জিতুক আর বিএনপি জিতুক, এটা আঙুল চুষবে বসে? এই বিদেশি সরকারকে রাখবে? দেশে অস্থিরতা কি তার কি মনে হয় বিদায়ী সরকারের এমন সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিয়ে এটা সম্পূর্ণ বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতেছে? উত্তরায় দিয়ে বাড়িতে যান, অর্ধেক জায়গা দখল করে নিচ্ছে ইউনিস একা, তার ইউনিস মেডিকেল, ইউনিস নার্সিং হোম, অমক সমক, যান আপনি যান, এগুলো সব বাস্তবায়ন করতে। ধরেন সবচাইতে পোর্টের আপনার সবচাইতে ভায়াবলটা এটা লিজ দিয়ে দিছে বিদেশের কাছে। আপনি বলেন, আবার ফেনীতে আপনার ওখানে অস্ত্র কারখানা চীনের সাথে ড্রোন করছে, এগুলো কি চুক্তি করছে? এগুলো গোপন রাখে কেন? তারপরে বিমানের বোর্ডে 3 জন উপদেষ্টা ঢুকায় দিছে, কারণ কি? এগুলো সবই এই সরকারের উদ্দেশ্য খারাপ। এই সরকার নির্বাচন দিতে চায় না, এরা ল্যাং মেরে বিদায় হবে দেশ থেকে, ল্যাং মারা খায়। জি, আপনাকে ধন্যবাদ। আমি জনাব রাজিকুজ্জামান রতনের কাছে একটু যেতে চাই, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই। এই যে এত চুক্তি দেখতে পাচ্ছি, এত সিদ্ধান্ত দেখতে পাচ্ছি, এটি এই সরকার না নিয়ে পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করা যেত কিনা? অবশ্যই একটা নির্বাচিত সরকারেরই তো এটা করার শোভন ছিল, কিন্তু আর মনে হলো যে এই সরকারের বোধহয় কমিটমেন্ট আছে, যে কারণে সেটা চট্টগ্রাম বন্দরের মানে কন্টেনার টার্মিনাল, নিউ মুরিং কন্টেনার টার্মিনাল বলি, অথবা আমাদের পানগাঁও বলি, অথবা আমাদের লালদিয়া বলি, যে দিয়ে দিলেন, বা সেটার উদ্দেশ্য কি? 35 সালে বিমান আমি পাবো, তার জন্য এখনই চুক্তি করার দরকারটা কি? আর আমাদের কি এই সময় সামরিক যুদ্ধ মানে হেলিকপ্টার বেশি দরকার, না আমাদের চিকিৎসা, শিক্ষা, আমাদের কর্মসংস্থানের জন্য বিনিয়োগটা বেশি দরকার? আচ্ছা, আমাদের যাওয়ার 3 দিন আগে এক্সক্লুসিভ বাণিজ্য চুক্তি করাটা কি খুব দরকার? 3 দিন পরে না নির্বাচন? তারপরে মনে হলো যাওয়ার আগে তাড়া পড়ে গেছে, এত কিছু বিষয় তারা যাবেন, কিন্তু যাওয়ার আগে দেশটাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে দিয়ে যাবেন যাতে পরবর্তী সরকার আসলেও আর ভালোভাবে কাজটা করতে না পারে। আমরা এই উদ্দেশ্যটাকে খুব ভালো মনে করি না। 12 তারিখে নির্বাচন হচ্ছে, এটা অপেক্ষা করা খুবই শোভন ছিল এবং প্রয়োজনীয় ছিল। কি কাজ করেছেন সেগুলো আমি এখন ব্যাখ্যা করতে চাই না, সেটা একটা জিনিস শুধু বলতে চাই যে শাহদ্বীন মালিক কিন্তু শুরু থেকে বলেছিলেন গণভোটটা অপ্রয়োজনীয়। এটা রাজ্জাকি ভাইয়া তো খেয়াল করেন নাই, তিনি শুরু থেকে বলেছেন, এবং আমরা বাসদের পক্ষ থেকে বলেছিলাম, আমরা বাসদের পক্ষ থেকে বলেছিলাম গণভোটটা অপ্রয়োজনীয়, এবং যে কারণে আমরা কিন্তু আমরা কিন্তু স্বাক্ষরও করি নাই, এর জন্য সনদে আমরা স্বাক্ষর করি নাই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কি, সনদে এনসিপি স্বাক্ষর করে নাই, সে আবার চিৎকার করছে। আর জামাত ইসলাম স্বাক্ষর করলো সনদে, কিন্তু নারী প্রার্থী 5% দেওয়ার কথা সনদ অনুযায়ী একজনকেও দেয়নি। ফলে এরা কেউই কিন্তু সনদকে আসলে গুরুত্ব দিচ্ছে না, সনদটাকে তাদের প্রয়োজনীয় জিনিসও মনে করে না।
তারা মনে করে একটা কাগজে স্বাক্ষর করা দরকার, তাই করেছি। বাস্তবে তারা প্রত্যেকে নিজের এজেন্ডা নিয়েই চলছে, সেটা ক্ষমতা। অন্তর্বর্তীকালীন সরকারও যেমন চলছে, আর যারা এটা নিয়ে খুব বেশি কথা বলছেন তারাও চলছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এত বড় একটা অভ্যুত্থানের পরে মানুষ কি তাহলে এই কথাটাই বলবে যে আমরা ভুল জায়গায় বিশ্বাস স্থাপন করেছিলাম? আর মাত্র 8 দিন বলতে পারি আমরা, এরপরই বিদায় নেবে অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদের নিয়ে নানান রকম কথা রয়েছে। কেউ বলছেন তারা ভালো কাজ করেছেন, কেউ বলছেন তারা যে এক্সপেকটেশন ছিল সেটি পূরণ করতে পারেননি। আপনার কাছে কি মনে হয় অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের বা জনসাধারণের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন কিনা? আর আপনার কাছে কোনো কারণে মনে হয় কিনা যে এই সরকার ইতিহাসের সফলতম সরকার? না, সফলতম সরকার কিনা সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে, এটা আমি বহুবার বলেছি, এই যেমন ভাই বললেন জুলাই সনদে স্বাক্ষর করেনি ছাত্ররা, আবার জুলাই সনদে স্বাক্ষর করছে যারা, এই যে স্বাক্ষর করেনি তাতে কিন্তু মানুষ মনে করে যে তারা জুলাই সনদের পক্ষে, আবার যারা স্বাক্ষর করেছে তাদের অনেককে আমরা মনে করি ওনারা জুলাই সনদের পক্ষে নয়। তার মানে স্বাক্ষরটা ফ্যাক্টর না, ফ্যাক্টর আমরা বুঝতেছি কি, বিশ্বাস করতেছি কি। একইভাবে আমি বলবো এই সরকার ক্ষমতা আসার পর ফ্রম ডে ওয়ান সমস্ত রাজনৈতিক দলগুলা চিৎকার করে বলছে সরকারকে কোঅপারেট করতেছে, এক লাইনও কোঅপারেট করে নাই। প্রশাসন তাকে কোঅপারেট করে নাই। এখন বলতে পারেন সে থাকলো কিভাবে? শুধুমাত্র থাকছে তাকে টাচ করতে পারে নাই বিধায়। সেটা কেন পারে নাই সেটা তারা জানে। কারণ নাহলে আমি ফ্রম ডে ওয়ান এমন কোনো টক শো নাই যেখানে হাতে গোনা 2-1 ছাড়া তাদের ব্যর্থতা দেখে নাই। সেই ব্যর্থতার গ্লানি নিয়ে 18 মাস চললো, নির্বিকার সমস্ত বিজ্ঞ পলিটিশিয়ানরা তাকায় তাকায় দেখলো, দেশের ক্ষতি দেখলো। 18 মাস একটা লোক দেশের ক্ষতি করছে, যাকে রাজনীতিবিদরা সহায়তা করে নাই, প্রশাসন সহযোগিতা করে নাই, কিন্তু তাকায় তাকায় দেখছে। কেন? তার মানে রাজনৈতিক দলের সেই ক্যাপাসিটি নাই। রাজনৈতিক দল 3টা সেক্টরের কাছে বন্দী। আবারও বলছি, মিডিয়া, আমলা এবং বিজনেস অলিগার্ক যারা আছে, এবং এদের কাছে রাজনীতিবিদরা জিম্মি, এবং এরা সরকারকে কিছু করতে পারেনি বিধায় রাজনীতিবিদরা নীরবে সহ্য করছে। উনি বলছে, স্বাধীন মালিক বলছে আমরাও অনেক কিছু আমরাও বলছি, বললে কি হবে? সরকার যেটা করার সেটাই করছে, কারণ সরকারকে পেঁচায় ধরতে পারে নাই। বলা কথাগুলো পরিবর্তন হয়, হ্যাঁ, সময়ের সাথে বলা কথাগুলোর পরিবর্তন হয়। সময়ের সাথে আপনাকে সিদ্ধান্ত নিতে, এই যে সময়ের সাথে সিদ্ধান্ত, 24 তারিখে যে আন্দোলনটা হইলো, সেই আন্দোলনের পর আপনি লক্ষ্য করে দেখেন তো, আপনি কি 2029-এর আগে নির্বাচন পাওয়ার কথা শেখ হাসিনা যদি না যাইতো? আজকে যারা ক্ষমতা যাওয়ার জন্য মরিয়া কল্পনাই তো করতে পারে নাই, যারা এখানে বসে এখন নির্বাচনের দাবি করতেছেন, জোরালো ইয়ে করে, তারা তো বহুজন ছিলেনই না। আজকে যদি শেখ হাসিনা না থাকতো, অনেকে যারা আসছেন তারা এখনও আসতে পারতেন না, আসতে না পারলে নির্বাচন চাইতে পারতেন না। সেগুলো তো বিবেচনায় নিতে হবে। আমরা কি করেছি, দেশবাসী কি করেছে, রাজনীতিবিদরা কি করেছে, আপনি আমি বললে হবে না। প্রত্যেকটা ব্যক্তি সে নিজে কি রোল প্লে করছে সে তা জানে। সুতরাং কেউই কিন্তু স্বচ্ছ নয়। এবং মরিয়া ধারণা ছিল কি, ইউনূস সরকার আসার পরে 3-4 মাসের মধ্যে তাকে ফেলে দিবে এবং বাধ্য হবে নির্বাচন। সে যে আস্তে আস্তে 18 মাস পর্যন্ত যাবে, এটা কেউ কল্পনা করেনি। এখনও চিন্তা করে যদি কোনো কারণ ইউনূস সাহেব চলে যায়, বিশ্রী অবস্থা হয় দেশের, কথার কথা বলছি, যদি কোনো ক্ষেত্রে সে নির্বাচন দিতেও ব্যর্থ হয়, যদি চলে যায়, তাহলে যাদের স্বপ্ন নির্বাচন করে ক্ষমতায় যাবে সেখানে বুমেরাং হয়ে যাবে। এখনও মানে এটা বলে মানে কোনোভাবে তাল মিলে নির্বাচনটা হয়ে যাক, ক্ষমতায় যাব, এই হইল স্বপ্ন। রাষ্ট্রের স্বপ্ন নাই, তাহলে রাজনীতিবিদদের সন্তান নাতিরা 90% দেশের বাইরে থাকতো না, তাহলে তারা দেশে থাকতো। দেশটাকে আপনারা গড়তে পারেন নাই যেখানে আপনার সন্তান এবং আপনার নাতিরা বসবাস করতে পারে। এটা রাজনীতিবিদরা তৈরি করতে পারেননি বিধায় তাদের সন্তান নাতিরা বাইরে থাকে। এখন আবার কারো আত্মীয়স্বজন 2-1 এসে চিবিয়ে কথা বলছেন, ব্যাড টাইম হলে আবার চলে যাবেন, বিকজ দে আর সেটেলড অ্যাব্রড। আরো একটা প্রশ্ন রাখতে চাই যে ভোটের কিন্তু আর খুব বেশি দিন সময় নেই, কিন্তু এই সময়ে এসে বেশ অনেক সাংবাদিক রয়েছেন যারা এছাড়াও রাজনৈতিক দল রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন, কিছু আমি বলছি সবাই নয়, তারা গণভোট, সংসদ নির্বাচন এই দুটি নিয়েই অনিশ্চয়তা প্রকাশ করছেন, আশঙ্কা প্রকাশ করছেন, এবং অন্তর্বর্তী সরকারের যে নিরপেক্ষতা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে তাদের মনে, তারা সন্দেহ প্রকাশ করছেন। আপনার কাছে কি মনে হয় এই যে তারা উদ্বিগ্ন বা তাদের মনে এত প্রশ্ন, এটি কেন?
থাকতে পারে। এই কারণে আমি তো বললামই শুরুতে যে লোকটাকে আমরা কি বলে সুদখোর বলছি, এনজিও সরকার বলছি, টকশোতে অথর্ব বলা হয়েছে, যারা বলছে আই হেট দেম লাইক এনি, আপনি অথর্ব বলতে পারেন না একটা লোকরে। আপনি ইউনূস সাহেব চলে যাক, সাথে সাথে বাক স্বাধীনতা চলে যাবে। অন্তত কোনো রাজনৈতিক নেতার টপের নেতাদের কোনো সমালোচনা আপনারা করতে পারবেন না। তো এখন এই যে আপনি যেটা বললেন ইউনূস সাহেবরে বলতে পারছে সবাই, এবং এই বলতে পারতেছে কেন, ইউনূস সাহেব বলে বলতে পারছেন। তারপরে প্রশ্নটা আমি হারাই ফেলাইছি, আপনি কি বললেন জানি ফাঁকে কি প্রশ্ন করলেন? কেন উদ্বিগ্ন তারা? হ্যাঁ, উদ্বিগ্ন এই কারণে মনে এত যাকে প্রশ্ন মনে কেন? করছিলাম 3 মাসে ফেলে দিব কিংবা সে চলে যেতে বাধ্য হবে, সে একেবারে এমনভাবে ঘুরাইছে, আহা কি সুন্দর খেলা। প্রতিদিন সকালে উঠে সবাই যায় কোথায়? তারা কিন্তু এটিও বলছে যে নির্বাচন নাও হতে পারে, তাদের মনে আমি এই সেটাই আশঙ্কা বলছি, রয়েছে। প্রতিদিন সকালে উঠে সংস্কার কমিশনে যায়, দেশের সংস্কার করবে। কয়টা লোকে? 30টা দলের 60 জনে। এবং ইউনূস সাহেব সেটা দেখাইছেন 8 মাস করে। ফাইনালি গণভোটে আসলো, আবার ফাইনালি সরকারকে দায়িত্ব দিল। 18 মাসেও যখন নড়ছেন না, তখন তাদের নানান সন্দেহ হইতেও পারে। সুতরাং সে কারণে তারা চিন্তিত, সন্দিহান, যে যাকে 3 মাসে চলে যাওয়ার কথা আজকে চলতেছে, এখনও কেউ কিছু বলতে পারতেছে না। তার সামনে গিয়ে সবাই নার্ভাস, তার সামনে গিয়ে কেউ কিছু বলতে পারে না। এবং ইউনূস সাহেব বলছেন অনেকবার, কেন বলতে পারে না? এটা তাদের ব্যর্থতা, আর তাদের ব্যর্থতা তারা বলতে পারে না। উনি এমনও বলছেন যে আমার সাথে সামনে এসে সবাই আমার সাথে একমত থাকে, এখান থেকে বের হয়ে গিয়েই একজন এক এক রকম মতামত দেন, এবং উনি কোনো কথা বলেন না। এটা বলছে মান্না ভাই, বলছেন আমাদের যে ওনার টিচার ছিল, বলছে যে উনি কোনো কথা বলেন না, অ্যাসেস করা কঠিন। তো যেহেতু সে এত কিছুর পরেও 100 ভাগ প্রতিকূল অবস্থার মধ্যে সে 18 মাস পার করে আসছে, শুধু যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হয়, যতক্ষণ পর্যন্ত সে চলে না যায়, অতক্ষণ পর্যন্ত সন্দেহ থাকতেই পারে। জি, ধন্যবাদ আপনাকে। এবার আমি রাজিকুজ্জামান রতনের কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদেরকে টাকা দেওয়া হচ্ছে, বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে, এবং আমরা দেখতে পেয়েছি যে এ কারণে অনেককে জরিমানাও করা হয়েছে। আবার দেখতে পেয়েছি যে লক্ষ্মীপুরে একটি কম্পিউটারের দোকানে 6টি অবৈধ সিল সহ একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এই যে নির্বাচন নিয়ে এত কড়াকড়ি, তারপরেও কেন আসলে ভোটারদের টাকা বিতরণ করা হচ্ছে, বা এই যে সিল বানানোর মতো একটি দুঃসাহস করা হয়েছে বলে আপনার মনে হয়? নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ, কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতিটা যদি না থাকে তাহলে নির্বাচন তো আর গণতান্ত্রিক হবে না। আর নির্বাচনটা এখন 3M দ্বারা প্রভাবিত: মানি, মাসল অ্যান্ড মিডিয়া, বা ম্যানিপুলেশন। এখন মানি পাওয়ার যাদের আছে তারা মাসল পাওয়ার হায়ার করতে পারে, তারা ম্যানিপুলেট করতে পারে। টাকাওয়ালাদের দেখুন, এবার নির্বাচনে 891 জন ঘোষিত কোটিপতি নির্বাচন করছেন 300 আসনে, মানে গড়ে প্রায় প্রতি আসনে 3 জন করে কোটিপতি আছেন। 100 কোটি টাকার উপরে কোটিপতি আছেন 27 জন। তো এরা 27 ওরে বাবা, তো তারা 100 কোটি টাকার উপরে, এটা হলো তো ঘোষিত। এখন ওয়েটিং লিস্টে কারা আছেন? এই 1.5 বছরে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 1.5 বছরে 10,337 জন নতুন কোটিপতির জন্ম হয়েছে। এগুলো তো ঘোষিত। আর যাদের বালিশের তলায় টাকা আছে কিংবা ট্রাঙ্কের ভিতরে টাকা আছে, অন্য জায়গায় টাকা, সেটা তো হিসাবই নাই। এই যে টাকার একটা শক্তি আছে না, এই টাকার শক্তিটাকে তারা আইনি শক্তিতে রূপান্তরিত করতে চায় আইনসভার সদস্য হিসাবে। এই জন্য পার্লামেন্টটা ক্রমাগত ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হয়ে যাচ্ছে। পার্লামেন্ট সদস্যদের বিরাট একটা অংশ যারা হবেন ব্যবসায়ী, এবং নির্বাচনটাকেও তারা একটা ব্যবসার বিনিয়োগ হিসেবে দেখছেন। তো ব্যবসার বিনিয়োগ হিসেবে যখন দেখেন, তখন তাদের পুঁজি কী কারো কাছে টাকাটা একটা পুঁজি, কারো কাছে পেশি শক্তি একটা পুঁজি, কারো কাছে আঞ্চলিকতা একটা পুঁজি, কারো কাছে ধর্মীয় উন্মাদনা একটা পুঁজি। এক একজন এক এক পুঁজি নিয়ে নেমেছে। ফলে এই প্রত্যেকে তার পুঁজিটাকে খাটাচ্ছে ভবিষ্যতের মুনাফার জন্য। যে কারণে আজকে দেখুন, যে লোকটা যে সিলটা বানালো, সে কি জানে না এই সিল বানানোটা অন্যায়, অবৈধ কাজ? নিশ্চয়ই তাকে এইরকমই আশ্বাস দেওয়া হয়েছে, যদি তুমি ধরা পড়ো আমরা তো আছি, আর যদি ধরা না পড়ো এটা দিয়ে যদি নির্বাচনে কোনো একটা সুবিধা নেওয়া যায় সেটা তারা নেবেন। এখন কী নিতে পারবেন, কতটুকু নিতে পারবেন পরের প্রশ্ন, কিন্তু তারা ট্রাই করবেন। এই জন্য আমরা পোস্টাল ব্যালট নিয়মের একটা কথা শুনেছি, এক বাসায় বসে সব পোস্টাল ব্যালট সেগুলো দেখা হচ্ছে, সেগুলো আমরা ছবিতে দেখেছি। ফলে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা ম্যানিপুলেশনের এই জায়গাটা, আশঙ্কাটা থেকেই আছে। ঘটনা যখন প্রকাশিত হয়েছে, নির্বাচন কমিশনের এখন দায়িত্ব দ্রুততম সময়ে এগুলো পদক্ষেপ নেওয়া। ইতিমধ্যে পুলিশের কাছে যারা ধরা পড়েছেন, এটা একটা ছোট্ট বলবো যে টিপ অফ দ্য আইসবার্গ, মূল বরফের চাঙড়টা পানির নিচে আছে। ফলে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে, যাতে নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ
এবং একটু শান্তিপূর্ণ করা যায় সেই চেষ্টায় তারা উদ্যোগ আপনাকে নেবে। ধন্যবাদ। আমি আবারও জনাব আবু হেনা রাজ্জাকের কাছে ফিরতে চাই, একটি প্রশ্ন করতে চাই আপনার অনুমতি নিয়ে। সেটি হলো, আওয়ামী লীগের ভোট পেতে কারোর সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসতে চাইলে বা রাজনীতিতে ফিরতে চাইলে এত সমস্যা কেন তৈরি হচ্ছে? বিষয়টা খুব সহজ। অভ্যুত্থানের পরে জি, এই আওয়ামী লীগকে নিষেধ করার পক্ষে আমরা তো মাঠে আন্দোলন করি না, আমার তো দল নাই, আমরা টিভিতে ফুল টাইম বলছি এটা নিষিদ্ধ হোক। জি, ছাত্ররা কিন্তু নিষিদ্ধ করতে গেল, হাসনাত আবদুল্লাহ গং যারা আছে তারা নিষিদ্ধ করতে গেল। তখন বিএনপি আমাদেরকে জানান দিল এই যে কোনো দল আমরা নিষিদ্ধ করার পক্ষে নই, তাহলে নিষিদ্ধ করার পক্ষে নেই। আবার যখন রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেল তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। তাহলে প্রধানমন্ত্রী সরাইলে সাংবিধানিক সংকট হয় না? হয়। কিন্তু কেন? কারণ যেই যে আওয়ামী লীগকে সরানো হইল না, আমরা নিষেধ করতে, এখনও নিষেধের পক্ষে আমি। ফর এক্সাম্পল, কারণ আপনি এত লোক হত্যা করছে, 1400 লোক হত্যা হয়েছে, 57 জন অফিসার হত্যা হয়েছে, 57 জন হত্যা হয়েছে, আয়নাঘর হয়েছে, বিনা বিচারে হত্যা হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, অফকোর্স নিষিদ্ধ চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা করার জন্য জনমত লাগে। জনমত কারা দেয়? রাজনৈতিক দলরা। সবচেয়ে বড় দল বিএনপি সেটাকে অপোজ করেছে। অপোজ যদি আপনি করে থাকেন তাহলে কেন করেছেন? হ্যাঁ, আপনি গণতন্ত্রের মূল্য দেখাইছেন। কিন্তু আবার যখন তখন কি করছে সরকার? কোন জায়গাটায় পড়ছে? ছাত্ররা বলতেছে, ছাত্ররা তার নিয়োগকর্তা তখন বলতো, ছাত্ররা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, বিএনপি বলতেছে আমরা নিষিদ্ধের পক্ষে না, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। তখন সরকার কোন জায়গায় গেছে? একটা বেকায়দায় জায়গায় পড়ছে। তখন সে মধ্যবর্তী একটা অবস্থান নিছে, কি যে এদের বিচার না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হইল। এতে কি হইল? বিএনপি খুশি যে রাজনৈতিক কর্মকর্তা না থাকলে তো আমার হয়ে যায়, আর ওরা খুশি যে এরা মাঠে নাই, ওদেরকে ম্যানেজ, এটা এক ধরনের আপনি ম্যানেজমেন্ট বলতে পারেন, যে ম্যানেজ করছে। একই কায়দায় দেখবেন গণভোট জামাত চাইছিল আগে, বিএনপি চাইছে একই দিনে নির্বাচনের দিনে। আমাদের সাথে যখন এম এ আজিজ সেখানেও ম্যানেজ করছে। তিনি কিন্তু বলেছিলেন যে, আপনি একটু আগেই যখন বলছিলেন যে বিচার হয়নি সেজন্য আসতে পারবে না বা এমন একটি কথা বলছিলেন, তখন কিন্তু জনাব এম এ আজিজও বলেছিলেন যে জামায়াতের যেসব নেতাকর্মীরা রয়েছেন তাদের অনেকেরই বিচার হয়নি বা তারা অনুশোচনা করেননি। তাহলে তাদের ক্ষেত্রে এই বৈষম্যটা আসলে আওয়ামী লীগ, সেটা আসতেছি। জামাতের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। আপনি যদি কোন যে 5 জনের করছি আর 20 জনের করতে পারেনি, দায়টা কার? ইউ টেল মি। আপনি তো বিচার করছেন 5 জন 7 জন যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সরকার ছিল সেই সরকারের, তো আপনি কয়বার বিচার করবেন? তো এখন করেন, আবার আপনার নির্বাচিত হয়ে আসলে করেন। জিনিসটা বুঝতে হবে তো আপনাকে। আপনি তো যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন, তখন কি যুদ্ধ অপরাধী খুঁজে পান নাই নাকি? করেছেন, গেল, সেই বিচার আমি যাচ্ছি না। আপনি যে প্রশ্নটা করছেন সেইখানে এবার আমি আসি। এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হইল না, সেই আওয়ামী লীগ 25-30-35% রিপ্রেজেন্ট করে। তা আপনারা যেহেতু নিষেধ করলেন না, নিষেধ করায় সহযোগিতা করলেন না, আবার ভোটের মাঠে গিয়ে কি বলতেছেন যে আমাদেরকে যদি জয়যুক্ত করেন আপনাদের দিকে আমরা খেয়াল রাখবো। তার মানে ফেসিজমের শক্তির পক্ষে আপনি খেয়াল রাখবেন। ফেসিজমের লোকের, আমি এখানে আপনাকে একটু তথ্য দিতে চাই। ইশতেহার মোড়ক উন্মোচন অনুষ্ঠান যেটি ছিল জামায়াতের, সেখানে দলের আমির জানিয়েছেন যে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম। এতে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাধারণ ক্ষমতায় আনার যে ইঙ্গিত সেটি দেওয়া হয়েছে। ভালো ভালো, আমি সেটাও বলছি। এই কথা আপনি তো এখন ইশতেহারে বলছেন। জামাত বলছে এটা যখন ওই অভ্যুত্থানের পর মাস 2 মধ্যেই উনি বলছেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তবে যদি ব্যক্তিগতভাবে কেউ অভিযোগ করে জামাতের পক্ষ থেকে যে ফ্যাসিজমের এই শক্তি আমাদের একে হত্যা করছে, আমাদের ওকে হত্যা করছে, সেক্ষেত্রে যদি আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকে সহযোগিতা দিব, সেটা বলেছে। এখন আসেন, এই যে আমি সরাইতে পারলাম না, আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলাম না, তাহলে আপনি আবার গণতন্ত্রে চিৎকার করেন, গণতন্ত্রে বিশ্বাসী, তাহলে ইনক্লুসিভ নির্বাচন তো করার জন্য দাবি তো সবার আগে আপনাদের করা উচিত। কিন্তু আপনারা একদিকে কি চান? ওই বুলি রাখবেন আওয়ামী লীগের ভয়ে যদি আবার ফেরত আসে, এই জন্য নিষেধ করার পক্ষে, নিষিদ্ধ করার বিপক্ষে, আবার মাঠে আসুক সেটা চান না। কারণ মাঠে আসলে আপনার কমফোর্টেবল জোনটা নষ্ট হয়ে যাবে, আপনি যে অনায়াসে ক্ষমতায় আসবেন সেই স্বপ্নটাও ভঙ্গ হবে।
সে কারণেই আপনি একদিকে নিষিদ্ধ করতে চান না, আবার কার্যক্রম নিষিদ্ধ থাক, উনি ছাড়া আমরা নির্বাচনকে ক্ষমতায় যাই, আবার ফ্যাসিজমের পক্ষে বক্তব্য রাখতেছেন। ভোটের জন্য কি আমরা ক্ষমতায় যদি আসি তোমাদেরকে দেখে রাখবো। এই রাজনীতি দেশে চলবে না। যদি চলে সেটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, নর্মাল কোর্সে ভোটিংয়ের মাধ্যমে হবে না। জি, আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজকের কালের সংলাপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ।